আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আচ্ছা, আমাদের আহ, ইতিপূর্বে বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে। লাস্ট আমার ক্লাস 10 ছিল। আপনারা ইতিপূর্বে ম্যাথ, ইংলিশ, বাংলা সবগুলোই ক্লাস করে ফেলছেন, বাকি আছে শুধুমাত্র জিকে। আচ্ছা, এতদিন যা করছেন সবগুলো সমষ্টি যদি আমি ধরি, চাকরি পাওয়ার ক্ষেত্রে যদি আমি সবগুলো সমষ্টি ধরি, তাহলে বাকি যে সকল সাবজেক্ট গুলো আছে সবগুলো যতটা গুরুত্বপূর্ণ, এই সাধারণ জ্ঞানটা কিন্তু ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। মানে বাকি তিনটা সমস্যা আমি এটা বলতেছি, কারণ কিসের জন্য সেটা আমরা একটু পরে জানতে পারবো। চাকরি পাওয়ার জন্য সাধারণ জ্ঞানটা কতটা গুরুত্বপূর্ণ, মানে আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য আর কি। সেক্ষেত্রে আমার পরিচয় দেওয়া আছে, দেখেন আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ইঞ্জিনিয়ার কোচিং হোমে আমি দীর্ঘদিন অনলাইন ক্লাস অফলাইন দুই জায়গাতে ক্লাস নিয়ে নিতেছি আর কি। ইতিপূর্বে যে ব্যাচগুলো হয়েছে সবগুলোতে আমি ছিলাম, এখনো থাকবো, ধারাবাহিকভাবে সামনে থাকবো। আমাদের এটার পাশাপাশি সাম্প্রতিক বুলেটিন ক্লাস হয়ে থাকে আমাদের সপ্তাহে। যে সাম্প্রতিক তথ্যগুলো আছে এগুলোর উপর ক্লাস হয়, সেই ক্লাসগুলো মূলত আমি এবং আরো একজন স্যার আছে, দুইজন মিলে নিই আর কি। তো সেই ক্ষেত্রে ক্লাস সম্পর্কে যদি আমি বলি, যেটা বলতে চাইছিলাম আপনাদের, ধারাবাহিক আলোচনা, দেখা গেল যে আপনি সিলেবাস যেটা আর কি, সিলেবাস নিয়ে আমাদের আলোচনা হবে। সিলেবাস যেটা দেওয়ার সেটা দেওয়া হবে আর কি। আমাদের পরবর্তীতে একটা ফাইলে আমরা দেখাবো যে সাধারণ জ্ঞান কোন আঙ্গিকে আপনারা হাঁটবেন, আর দ্বিতীয়ত এটা কিসের জন্য গুরুত্ব এবং কোন আঙ্গিকে আমরা পড়াশোনা করব, সেই বিষয়ে আমাদের মূলত দিক নির্দেশনা হবে। আজকে হয়তো বা হালকা পাতলা কিছু টপিক একটু দেখাবো আর কি, যে এই সিস্টেমে আমাদের প্রত্যেকটা লেকচারে এবং প্রত্যেকটা পার্টি নেওয়া হয় আর কি। আচ্ছা, সাধারণ জ্ঞান খেয়াল করেন, সাধারণ জ্ঞানের পার্ট নর্মালি ভাবে আমরা জানি দুইটা পার্ট। একটা হচ্ছে কি বাংলাদেশ, আর একটা হচ্ছে আন্তর্জাতিক। খেয়াল করেন, দশম গ্রেডের ক্ষেত্রে বেশিরভাগ পরীক্ষাগুলো আমাদের দেখা যায় যে যারা সিভিল রিলেটেড আছেন বা ইলেকট্রিক্যালেরও অনেক অনেক পরীক্ষা, মেকানিক্যাল, এগুলোই তো বেস্ট ডিপার্টমেন্ট আছে বা মাদার টেকনোলজি হিসেবে যদি আমি ধরি, এই ডিপার্টমেন্ট গুলোর উপর বেস করে কিন্তু আরো অন্যান্য ডিপার্টমেন্ট গুলো ওদের সাথে সম্পৃক্ত আছে। যে এদের পরীক্ষাগুলো বেশিরভাগ এখন পিএসসির আন্ডারে নেওয়া হয় আর কি, যেটাকে আমরা বিপিএসসি বলি, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। এদের সিলেবাসে যদি আমি লক্ষ্য করি, আগাই যদি, তাহলে কি থাকে, একটা থাকে হচ্ছে বাংলা, আর এটা হচ্ছে কি ইংরেজি, আর একটা হচ্ছে কি সাধারণ জ্ঞান আর কি। আচ্ছা, এবার দেখেন, এটা হচ্ছে মেইন সিলেবাস। আপনি যদি যে কোনো চাকরির ক্ষেত্রে আপনি যদি শুরু করেন, পড়ার একটা ধারা আছে কিন্তু, বুঝছেন কি, পড়াশোনার একটা ধারা আছে, কয়টা, যে ওই যে সারাদিন মনে করেন যে গাধার পরিশ্রম করে মনে করেন যে দিন শেষে ফলাফল শূন্য, কিসের জন্য গাধার সাথে উদাহরণ আছে। গাধার কাজ হচ্ছে ওই যেইটাই করে না কেন, যত বোঝাই দেন ওই গাধার মতো টাই নেই যাবে। আমাদের কিন্তু গাধার মতো হওয়া লাগবে না, আমাদের কিন্তু ওই মনে করেন যে আরো অন্যান্য যে প্রাণীগুলো আছে তাদের মতো চাক্ষুষ হইতে হবে। সহজে বর্তমান ম্যাথ হয় না। জেনারেশনে, বর্তমান যুগে আপনাকে চাকরি পাইতে গেলে অবশ্যই একটু এক্সট্রা অর্ডিনারি হইতে হবে, কারণ গতানুগতিক সিস্টেমে যদি আপনি আগাইতে যান, সেক্ষেত্রে আপনার একটা প্রসেসও লং হবে। আর দ্বিতীয়ত সিস্টেমটা জানবেন না, যেইটাই পড়েন না কেন, আপনার ধরে মনে করেন যে আমি একটা বই দিলাম, সাপোজ এই যে এই বইটাই দিলাম, এই বইটা আমি দিয়া আপনাকে বলতেছি যে এটার উপর পরীক্ষা হবে। এখন আপনি তো পড়ে গেছেন পুরো মহা বিপদে, তাহলে আর কি পড়বো, কতগুলো ফোন থেকে পড়বো। এখন আমি যদি বইটা দিই আপনাকে, যে এই বইয়ে টোটাল অধ্যায় আছে মনে করেন যে 15টা অধ্যায়ের মধ্যে প্রথম 5টা অধ্যায়ের উপর আপনাদের একটা পরীক্ষা হবে, এই 5টা অধ্যায় থেকে প্রিপারেশন নিয়ে আসবেন, দেখবেন যে মোটামুটি আপনার একটা কোর্স প্রিপারেশন থাকবে। তো চাকরি বাজারে সেভেন প্রত্যেকটা সাবজেক্টেরই একটা নির্ধারিত সিলেবাস আছে, এবং সেই সিলেবাস অনুযায়ী যদি আমরা হাঁটি তাহলে কিন্তু আপনার রাস্তাটা সহজ হবে এবং ওই গাদার পরিশ্রম আর করা লাগবে না। টেকনিক দিয়ে কিন্তু অনেক জিনিস আয়ত্ত করা যায়। এই যে বিপিএসসি তে তিনটে কি সাবজেক্ট ম্যাথ আমি হয় না? দেখলাম, আপনি ম্যাথ তো লাগেন নাই। খারাপ। বিপিএস এর আন্ডারে কোনো
জেনারেল ম্যাথ নাই, বিপিএসসির আন্ডারে কোনো জেনারেল ম্যাথ নাই। বুয়েট প্যাটার্নে আপনার জেনারেল ম্যাথ সব জায়গার মধ্যে ইন্ডিভিজুয়াল এতটা নাই এখন, বলতো অল্প অল্প করে। ম্যাথ 100 বছর 2009-এ মেবি, 9, 10, 11, 12, 13, 15 সালের দিকে ম্যাথ তুলে দিচ্ছে আর কি, বিপিএসসি সিলেবাস নন ক্যাডার থেকে ম্যাথ তুলে দিচ্ছে। এরপর থেকে আর কোনো ম্যাথ হয় না। আর মূলত যে কিছু কিছু জায়গার মধ্যে ম্যাথ হয় সেটা হচ্ছে যে, যেমন এখন কম্বাইন্ড হয়েছে কিছু কিছু জায়গায়, তো কম্বাইন্ড সিস্টেমটা এটা এই সরকার আইসি চালু করছে, আওয়ামী লীগ সরকার আইসি মূলত এই সিস্টেমটা মানে লাস্টের দিকে দুর্নীতি বেশি হওয়ার জন্য এই কম্বাইন্ড সিস্টেমটা করে 200 বছরের দিয়ে শেষ করে ফেলছে। এটা হচ্ছে একটা, কি বলবো, দুর্নীতিতে একটা বড় ফাঁদ, বুঝছেন? কম্বাইন আপনি যদি সিস্টেমে একটা গতানুগতিক। সিস্টেমে বুঝি না স্যার। ধরেন হচ্ছে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সবগুলো ডিপার্টমেন্টের কোশ্চেন একসাথে দিল স্যার, এখন মেকানিক্যাল ডিপার্টমেন্টের প্রশ্ন কি ইলেকট্রিক্যাল স্টুডেন্টরা পারবে? এটা কি কখনো সম্ভব এই যে স্যার? এইটাই তো কথা, এটা হচ্ছে আপনারা, এটা ট্যাকেল দিতে হবে আপনাদের, এটা হচ্ছে একটা ঐক্যবদ্ধ হয়ে ডাক দিতে হবে যে কিসের জন্য আমরা পড়াশোনা করে আসছি মেকানিক্যাল নিয়ে, আমি কিসের জন্য ইলেকট্রিক্যালে যাব? লাস্ট যে রেলওয়ের পরীক্ষাটা গেছে, ধরেন আমি রেলওয়ের পরীক্ষা দিচ্ছি, আমি আমার ডিপার্টমেন্ট, ধরেন মনে করেন যে আমার ডিপার্টমেন্ট মেকানিক্যাল। এখন আমার কথা হচ্ছে যে আমি সিভিলের কিছু জানি, হয়তো দুই একটা বা 4-5টা সাবজেক্ট, কিন্তু এগুলো থেকে কি সিস্টেম অনুযায়ী আমি আগাইতে পারবো? ইলেকট্রিক্যালের আমি কিছু জানি, কিছুই জানি না। এখন কথা হচ্ছে যে আমি কি করবো তাহলে পরীক্ষার মধ্যে দিয়া? এটা কোনো পরীক্ষার ধরন হইলো? এই সিস্টেমটা কিন্তু আগে ছিল না, এই সিস্টেমটা হয়েছে মনে করেন যে কি বলবো, বর্তমান বিপিএসসি চেয়ারম্যান কি খায়া যে ওকে চেয়ারম্যান বানাইছে, সেটাই আমি বুঝি না। একটা ছেলে মেকানিক্যাল সেক্টরে যাবে, তাকে ইলেকট্রিক্যাল পড়ানোর কোনো যুক্তি আমি দেখি না। এটা আসলে প্রতিরোধটা কিন্তু আমাদেরই করতে হবে, না এটা কিন্তু আপনার মেধার মূল্যায়নটা হবে না, সব ঢুকে যাবে মনে করেন যে বাম হাত দিয়া ওই চেয়ারে চেয়ারে বসে যাবে। তো এগুলা আমাদেরই প্রতিরোধ করতে হবে, এছাড়া কিন্তু আপনি কোনোভাবে আপনার সিস্টেমটা জায়গাটা ঠিক রাখতে পারবেন না। আপনি যদি ধারাবাহিক পরীক্ষা দেন, এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা হচ্ছে মনে করেন যে প্রিলি প্লাস রিটার্ন, এই দুইটার ক্ষেত্রে আপনার এই প্যাটার্নটা। এখন দেখা গেল যে এই বাংলা হচ্ছে প্রিলিতে যদি ধরি 20, ইংলিশে 20, সাধারণ জ্ঞান হচ্ছে 20, এই 3 বিষয় 60, আর ডিপার্টমেন্ট পার্টে হচ্ছে 40, এই টোটাল হচ্ছে কত, 100 মার্ক। এখন এই 100 মার্ক প্রিলি, কত সুন্দর সিস্টেম, স্বর্ণালী যুগ যদি আমি বলি এক কথায় আমাদের চাকরির, এই সিস্টেমে যদি পরীক্ষা হয় আমি মনে করি যে আহ, যারা একটু পড়াশোনা করে তারা একদম অনায়াসে টিকে যাবে। পড়াশোনা ছাড়া ওই কোশ্চেন পায়া মনে করেন যে এগুলা কাহিনী করতে পারবে না, প্রিলিটা পেলো রিটার্নের মধ্যে গিয়ে কট খেয়ে যাবে। রিটার্ন এসে পুরোটা এসে নিজের চাক্ষুষ এবং দক্ষতা মেধা দিয়া উপস্থিত বুদ্ধি দিয়ে অনেক কিছু দেখতে হবে, বুঝছেন? বিসিএস এর মধ্যে এরকম ঘটনা হয়েছে যে আপনার মনে করেন যে টাকা দিয়া কোশ্চেন করে টিকে নাই, প্রিলি পাস করছে, রিটার্নে গিয়া হ্যাঁ এত কথা নয় যে ওই মুরব্বী ডায়লগ দেওয়া লাগে, ওই মুরব্বীর অবস্থা হবে আর কি, বুঝছেন? তো এই ক্ষেত্রে আমি বলি যে এই সিস্টেম, আর রিটার্নের ক্ষেত্রে যদি যান, বাংলাতে 40, ইংলিশে 40, জিকে তে 40, এই প্রত্যেকটা, এটা হচ্ছে রিটার্ন পার্ট, এই 120 মার্ক, ডিপার্টমেন্ট হচ্ছে 80 মার্ক। এই সিস্টেমে যদি আমরা আগাই তাহলে ভালো হবে। এখন এবার আমি আসি যে সাধারণ জ্ঞানটা, এটা গুরুত্বটা এত বেশি কিসের জন্য, কিসের জন্য দেখেন, আমরা সচরাচর বাংলা যাই টুকিটাকি একটু পারি, ইংলিশে মোটেই পারি না, একবারে বাজে একটা নাজেহাল অবস্থা আমাদের। এখন একমাত্র মার্ক, এখন বাংলা বাংলা মার্ক যেটা বিপিএসসির, যে যদি কোনো রিটার্ন কোশ্চেন থাকে আপনাদের কাছে বা নেটে সার্চ দিলে অনেক কোশ্চেনই পাবেন, আপনি বাংলাটা সার্চ দিয়ে দেখিয়েন যে বাংলাতে আসলে ইন্ডিভিজুয়াল মার্ক তোলার জায়গা শুধুমাত্র আমি যেটা দেখি সেটা যদি একটা সার পর্ব থাকে তাও কমন পাবেন না ওই রকম, মানে ইন্ডিভিজুয়াল কমন নাই, ওটা বুদ্ধি দিয়ে লিখতে হবে, আপনার পড়াশোনা করে গিয়ে কমন পাওয়ার রেকর্ড খুব কম ওইটা। তাহলে এটা আপনার ওই ভাবাত্মক যে অর্থটা আছে ওই বুঝে কিন্তু আপনাকে আগাইতে হবে, এবং ওইটারও আলোকে কিন্তু আপনাকে বুদ্ধি খাটায় কিছু জিনিস দেখতে হবে আর কি, সারমর্ম যেটা। দ্বিতীয়ত একটা চিঠি থাকে রিটার্নের, প্রিলির হিসাব আমি ধরতেছি না আপাতত, প্রিলিতে পড়াশোনা করলে হয়ে যাবে, তেমন খুব আহামরি না। রিটার্নটা আসলে টপ করাটা সব থেকে বেটার, মানে সব থেকে রিস্ক যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে এই সিস্টেমে আগাইলেন, বাংলাতে একটা রচনা থাকে 15 মার্ক, একটা সারমর্ম 5 মার্ক, 20 মার্ক, একটা হচ্ছে চিঠি 25 মার্ক, আর তারপরে গ্রামাটিক্যাল পার্ট, মানে কারক সমাজ বিভক্তি এই সে এটা ওইটা শব্দ মধ্য যা আছে সব মিলে 10, 35, আর 5 মার্ক থেকে একটা ট্রান্সলেশন ইংলিশে দেওয়া থাকে, ইংলিশ থেকে বাংলায় লেখা লাগে, অথবা বাংলায় দেওয়া থাকবে বাংলা থেকে ইংলিশে করতে হবে, এই টোটাল 40 মার্ক।
ওগুলোতে ওই রকম ইন্ডিভিজুয়াল মার্ক তোলা যায় না। আপনাকে ইংলিশের ক্ষেত্রে সেম যে অবস্থা, হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যায় আমাদের ইংলিশ দেখতে। ইন্ডিভিজুয়াল এত ভালো মার্ক তুলতে হবে না। একমাত্র আমি যেটা দেখছি, আমি আমার স্বজ্ঞানে যে কয়টা পরীক্ষা দিচ্ছি আমি বিপিএসসি আন্ডারে, তো যে কয়টা দিচ্ছি, আমি যেই জায়গাতে সব থেকে ভালো করছি আর কি, সেটা হচ্ছে এই সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানে যদি কেউ মনে করে 40 মার্কের মধ্যে 35 মার্ক অনায়াসে তুলতে পারবে, একবারে মনে করেন যে 35 মার্ক, এটা মানে কোনো কথা নেই, তার চুরির একটা ব্যাপার। জাস্ট সে খালি আমাদের যে ক্লাসগুলো হবে তাল মিলাই যাবে, আর কিছু দরকার নাই। ডানে না, বায়ে না, উপরে না, নিচে তো প্রশ্ন আছে না। হ্যাঁ, এক এক প্রশ্ন আছে খালি নিচে, দেহা দিয়ে সবাই নাই, খালি নিচে মাথা দিয়ে খালি লিখছে। যদি কেউ মনে করে যে এখানে 35 মার্ক তোলা তার জন্য একদম খুব আহামরি কঠিন না, কারণ এটা হচ্ছে পড়লেই পারবে এখানে। মনে করেন যে একবারে কি বলবো, মনে করেন যে সেই সেই লেভেলের। আচ্ছা যাই হোক, আপেল মাহমুদ কিরণ বলতেছে কি, বলে কি বলতেছে বলতে আসলে কি শুনতে চাইতেছেন, এটাই এটাই হচ্ছে আমার প্রশ্ন আসলে। আসলে শুনতে চাইতেছেন কি, এটা হচ্ছে আমি যে প্যাটার্নটা দিলাম, গতানুগতিক যে প্যাটার্ন, এইটা হচ্ছে প্যাটার্ন। বিশ্বাস না হলে আপনি আই থিঙ্ক জেনারেল ব্যাকগ্রাউন্ড, আসলে আমি জেনারেল ব্যাকগ্রাউন্ডের না, আমি ডিপ্লোমার। আমি জেনারেল ব্যাকগ্রাউন্ডের না। বুঝতে পারছেন? আপনি বিবিএস এর ওয়েবসাইটে ঢুকবেন, ওয়েবসাইটে ঢুকে সার্চ দেবেন সিলেবাস নন ক্যাডার এবং ক্যাডার দুইটারই সিলেবাস হয়ে যাবে, তখন একটা থিঙ্কিং করিয়ে যে আসলে ওদের সিলেবাস প্যাটার্ন থাকে, তাহলে আর এখানে এই ধরনের কমেন্টস আশা করি করবেন না। বুঝতে হবে না, একটা জিনিস বুঝবেন তারপরে বলবেন। আচ্ছা, বাংলাদেশ বিষয়াবলীতে 15, যদি আমি প্রিলিতে ধরি এখানে 10, এইখানে এই আন্তর্জাতিক পার্টে এসে 10, আর রিটার্নে এসে এইখানে এসে 15, এইখানে এসে 15, এই 30, আর আরেকটা পার্ট যুক্ত হয়েছে বিজ্ঞান। এটাও সাধারণ জ্ঞানের অংশ। এইখানে প্রিলিতে আসে না, রিটার্নে শুধুমাত্র 10 মার্ক, এইতে 40। এখন এই জিনিসগুলোর একটা নির্ধারিত সিলেবাস আছে। কি রকম সিলেবাস? সিলেবাসটা হচ্ছে, ধরেন বাংলাদেশ বিষয়াবলীতে কোন কোন টপিক গুলো পড়বেন, ওই টপিক অনুযায়ী গাইতে হবে। বাংলাদেশ বই কিন্তু অনেক মোটা। আপনি বই একটা কিনিয়ে জর্জের বলেন, অগ্রদূত বলেন, অভিযাত্রী বলেন, পাঞ্জাবি বলেন, যেইটাই বলেন না, ওরাকল বলেন, যেই বই কিনে না কেন মোটামুটি অনেকটাই মোটা। তো সব তো পড়া সম্ভব না, আমাদের আবার এগুলা পড়তে হবে। তো সেই ক্ষেত্রে কি করব আমরা, একটা নির্ধারিত গাইডলাইন দিয়ে আগাইলে আপনার রাস্তাটা সহজ হবে। যেই টপিকটা পড়বেন এই টপিকটার ভাবার্থক এক কথায় সুন্দর থিঙ্কিং নিয়ে পড়তে হবে একবারে। বইয়ের মধ্যে কিন্তু অনেক সিস্টেমই দেওয়া আছে, অনেক এলজাবরা, এই এইটা ওইটা, একবারে আসলে দেখলে মনে হয় যে মাথাটাই নষ্ট হয়ে যেতেছে। তো সেই ক্ষেত্রে আমি যদি হালকা ভাবে আপনাদের একটা জিনিস দেখাই, তাহলে এখানে বুঝতে পারবেন যে, ধরেন সাপোজ আমি মহাদেশ মহাদেশ খুব ইম্পর্টেন্ট, মানে এক কথায় আন্তর্জাতিক পাঠটা হচ্ছে কি, 7টা মহাদেশের বাইরে কি আর কিছু আছে? মানে পুরা পৃথিবীটাকে যদি আমি ধরি, পুরা পৃথিবীটা কিন্তু 7টা মহাদেশের ভিতরে। তো 7টা মহাদেশের ভিতরে মনে করেন যে বাংলাদেশ হচ্ছে একটা কি, দক্ষিণ এশিয়ার দেশ। শুধুমাত্র দক্ষিণ এশিয়ার একটা দেশ বাংলাদেশ, এইটাই হচ্ছে বাংলাদেশ বিষয়ে বলি। আর আন্তর্জাতিকটা মানে কিন্তু এই দক্ষিণ এশিয়ার বাংলাদেশ ব্যতীত বিশ্বের যতগুলো রাষ্ট্র আছে সব মিলে আন্তর্জাতিক। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমাদের তো এই সাধারণ জ্ঞানের কি কোনো শীট দিবেন আপনারা? আচ্ছা শীট, হ্যাঁ আমাদের সাধারণ জ্ঞানের উপর শীট দেওয়া হবে, এবং আমরা যেভাবে ক্লাসে আলোচনা করি সেই আঙ্কিকে আমাদের শীট গুলো মূলত আহ, তৈরি করা বা তৈরি করা আছে আর কি। ওই সিস্টেমে কিন্তু আপনাদের শীট গুলো প্রদান করবে। হতাশ হওয়ার কিছু নাই, ক্লাস করলে তো শীট লাগে না আমি মনে করি। ধরেন আমি মহাদেশ, এইখানে ছোট্ট করে মনে করেন যে আমি হালকা ভাবে একটু এশিয়া মহাদেশ দেখাই। এশিয়া মহাদেশটা কি, এই যে একটু একটু জিনিস বুঝেন এখানে। আচ্ছা ধরেন আমরা নর্মালি ভাবে জানি দিক হচ্ছে কি পৃথিবীতে 4টা দিক। একটা হচ্ছে উত্তর, দক্ষিণ,
এই সাইডে হচ্ছে কি পূর্ব, আর এই সাইডে হচ্ছে পশ্চিম। এই চারটে দিক। এই দিক ব্যতীত আরো কিছু দিক আছে এই সাইডে, এই সাইডে, এই সাইডে। যারা টেবিলে বিয়ারিং এর অঙ্ক করছেন তারা বুঝতে পারবেন। এটা হচ্ছে কি উত্তর পূর্ব। এটা এই 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 যে সাইডটা আছে এটা হচ্ছে দক্ষিণ পূর্ব, আর এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম, আর এটা হচ্ছে কি উত্তর পশ্চিম। আচ্ছা, এইটা হচ্ছে আপনার মোট চারটা দিক। আচ্ছা, কি রকম সিস্টেম ধরেন আমি এশিয়া মহাদেশটা যদি আমি দেখাই, সাপোজ এইরকম মানচিত্র, মানচিত্র যদি ধরেন, সাপোজ এটা হচ্ছে এশিয়া মহাদেশ। এখন এইখানে আবার বিভিন্ন অঞ্চল আছে, কি রকম, যেমন দক্ষিণ সাইড, দক্ষিণ সাইডে কিছু অঞ্চল আছে, পূর্ব সাইডে অঞ্চল আছে, উত্তর সাইডে আছে, আপনার মনে করেন যে পশ্চিম সাইডে আছে, উত্তর পশ্চিম আছে, উত্তর পূর্ব আছে, বা দক্ষিণ পূর্ব আছে। এই সাইড গুলো কোন কোন দেশগুলোর অবস্থান করছে, তার আগে কিছু বেসিক জিনিস আছে। কি রকম, নরমালি ভাবে বইয়ের মধ্যে এই সিস্টেমে মূলত সাজানো নাই। কি রকম, মোট স্বাধীন দেশ এশিয়ার, যদি আমি বলি যে মোট স্বাধীন দেশ, কোন কোন বইয়ে দেওয়া আছে 50টা, কোন কোন বইয়ে দেওয়া আছে 49টা। আমি 49 বলি, 50 বললাম। কারণ এশিয়া মহাদেশ থেকে আপনার ওই যে ফিলিস্তিন যে রাষ্ট্রটা আছে, হ্যাঁ, ওই ফিলিস্তিন রাষ্ট্রটাকে কিন্তু স্বাধীন হিসাবে স্বীকৃতি দেয়নি। যার কারণে 49টা। আবার আরেকটা রাষ্ট্র আছে, কি জানি কয়টা, চীনের উপনিবেশ হিসেবে আছে, যেমন ম্যাকাও, তারপর আছে আপনার তাইওয়ান। এগুলা কিন্তু এখনো ওই রকম স্বাধীন হিসাবে স্বীকৃতি দেয়নি। এবার যদি আমি বলি যে এইখানে আরেকটা জিনিস, যে এশিয়ার ভিতরে দেশ 49 বা 50টা, জাতিসংঘভুক্ত বা ইউনাইটেড নেশন ভুক্ত, ভুক্ত দেশ যদি আমি বলি, তাহলে দেখবেন যে 44টা দেশ দেওয়া আছে, এরা জাতিসংঘের সদস্যপদ লাভ করছে। এর মধ্যে যদি দেখেন যে আয়তনে প্লাস, আচ্ছা প্লাস হবে না, আয়তনে, আয়তনে বৃহত্তম রাষ্ট্র কোনটা হবে? আয়তনে বৃহত্তম দেশ হচ্ছে চীন। পুরা এশিয়ার মধ্যে কি চীন বড় না? আর পৃথিবী ব্যাপী যদি ধরি তাহলে রাশিয়া। জনসংখ্যায়, জনসংখ্যায় কিন্তু আগে চীন ছিল বৃহত্তম দেশ। আগে কিন্তু চীন ছিল, চীনকে কিন্তু কাটায় ফেলছে, কাটায় এখন চলে আসছে কি, এখন হয়ে গেছে আপনার আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত। এবার আসেন যে এটা কে বলতে পারবেন যে আয়তনে প্লাস জনসংখ্যায় ক্ষুদ্রতম বা ছোট যেটাকে বলি আমরা, ক্ষুদ্রতম দেশ, এটা হচ্ছে মালদ্বীপ। বুঝতে পারছেন? যে আয়তন প্লাস জনসংখ্যা ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ। মালদ্বীপ নট অনলি এশিয়া মহাদেশ, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে যতগুলো মুসলিম রাষ্ট্র আছে সবগুলো মুসলিম রাষ্ট্রের মধ্যে যদি ধরা হয় যে সব থেকে ক্ষুদ্রতম মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে কোন দেশটা, সেটা হচ্ছে মালদ্বীপ। এবার যদি আমি এখানে বলি যে সর্বশেষ, সর্বশেষ স্বাধীন দেশ, এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ হচ্ছে, এগুলা বেসিক থেকে এগুলা জানতে হবে আপনার, প্রিলিমিনারি ক্ষেত্রে এই জিনিসগুলো খুব আসে। এটা হচ্ছে পূর্ব তিমুর। পূর্ব তিমুর, পূর্ব তিমুর মূলত 20 মে 2002 সালে দেখবেন যার স্বাধীনতা লাভ করছে। পূর্ব তিমুর যে রাষ্ট্রটা, এটা কিন্তু আগে আপনার কি জানি বলে, ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার একটা অঙ্গরাজ্য ছিল। পরবর্তীতে এই পূর্ব তিমুরকে স্বাধীনতা, স্বাধীন হিসাবে স্বীকৃতি দিচ্ছে 2002 সালে। এটা হচ্ছে আপনার এই জায়গার একটু বেসিক তথ্য। এবার আচ্ছা, এটা মিশাই দিব নতুন করে আরেকটা জিনিস দেখাই।
এবার এশিয়ার ভৌগোলিকগত মানে ভৌগোলিক ভাবে এশিয়া মহাদেশের যদি আমি ভূগোলের হিসাবে যাই তাহলে কিছু কিছু, যেমন আচ্ছা বৃহত্তম না সর্বোচ্চ সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। আচ্ছা এশিয়া মহাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা? এটা খালি এশিয়া না, পুরা বিশ্বব্যাপী মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থান। বৃহত্তম নদী যদি আমি বলি, এটা ইয়াংশি কিয়াং। ইয়াংশি কিয়াং চীনে অবস্থিত। বৃহত্তম যদি মরুভূমি বলি, অনেকবার পরীক্ষার মধ্যে আসছে এই কোশ্চেন গুলো। বৃহত্তম মরুভূমি হচ্ছে গোবি। এইটার অবস্থান হচ্ছে চীন মঙ্গোলিয়া। বুঝছেন? এরকম করে আরো কিছু কিছু জিনিস আছে এখানে, সবগুলো আমি জিনিস দিলাম না। এগুলা হচ্ছে বেসিক থিঙ্কিং। যে কোনো একটা মহাদেশ যেটাই পড়বেন না কেন, এই থিঙ্কিং নিয়ে আগে আপনি বেসিক কিছু কিছু জিনিস পড়বেন। এবার আসে গুরুত্বপূর্ণ যে সাইটটা আমাদের রিটার্ন প্লাস থ্রিলির মধ্যে। সাহারা মরুভূমি কি এশিয়াতে বসছে? কোন সাহারা কি এশিয়াতে বসছে? আমি পড়াইতেছি এশিয়া, আপনি তো আবার চলে গেছেন সাহারা। সাহারা হচ্ছে কি আফ্রিকা। তো আফ্রিকা কি এশিয়া মহাদেশ? আফ্রিকা, আমরা তো এশিয়াতে আছি। এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা প্রিলির মানে রিটার্নের মধ্যে 3 মার্কের কোশ্চেন এই যে জায়গাগুলোতে আসে কি রকম, সেটা হচ্ছে যে পরীক্ষার মধ্যে কোশ্চেনটা দেবে। যেমন এশিয়ার দিক ভিত্তিক, দিক ভিত্তিক অঞ্চল কি রকম? দিক ভিত্তিক অঞ্চল আমি একটু আগে দেখাইছি, এই যে এরকম নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। এই যে চারটা যে সাইড আছে, এই সাইডের মধ্যে ধরেন এটা হচ্ছে উত্তর দক্ষিণ। এই যে দক্ষিণ সাইডের এই সাইডের যে রাষ্ট্রগুলো আছে আপনার, এই এই রাষ্ট্রগুলো কোন কোন দেশগুলোর অবস্থান হচ্ছে এশিয়ার দক্ষিণ সাইডে। তাহলে যদি আমি বলি যে দক্ষিণ এশিয়ার এশিয়ার দেশ, দক্ষিণ এশিয়ার দেশ দেখবেন বইয়ের মধ্যে 8টা দেওয়া আছে। পরীক্ষার মধ্যে কোশ্চেনটা এভাবে দিবে যে দক্ষিণ এশিয়ার দেশ কয়টি, রিটার্নে যদি দেয় তাহলে এই কোশ্চেন। এবার থ্রির মধ্যে কি ফিচারে দিবে যে দিবে এটা যে নিচের কোনটি দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত অঞ্চল। তখন আপনাকে অপশন দেখতে হবে যে এই যে 8টা দেশ, এটা কিন্তু আপনার জানতে হবে। 8টা দেশ আপনাকে মনে রাখার পর দেখতে হবে যে এই 8টার ভিতরে কোন দেশটা দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত সাইডে পড়ছে। কিরকম এটা বিভিন্ন সিস্টেমে মনে রাখে, আপনার অনেকে অনেক সূত্র দিয়ে মনে রাখে। নিপা, আচ্ছা নিপা এটা দিয়ে দিলাম না, এখন বর্তমান ট্রেন্ড যেটা চলতেছে দক্ষিণ এশিয়ার দেশ 8টি। আচ্ছা এই 8টা দেশ কি কি মনে রাখার একটা সুন্দর টেকনিক আছে। MBA is for, বর্তমান দেশে তো দল একটাই বিএনপি। এখানে টোটাল দেখবেন 8টা দেশ আছে। MBA is বিএনপি, এই টোটাল 8টা দেশ। এটা মনে রাখার একটা সুন্দর একটা টেকনিক। কি রকম? এবার খেয়াল করেন এখানে। আচ্ছা এম, এমতে আবার মায়ানমার মনে করি না, মালদ্বীপ বা মালয়েশিয়া মনে করি না। বি, বিতে হচ্ছে ভুটান। এ আফগানিস্তান।
তারপরে ইস্ট, আই, আইতে ইন্ডিয়া ভারত, এস, এস শ্রীলঙ্কা। এবার আসেন বি, বিতে আসে আমাদের কি বাংলাদেশ, এন নেপাল, আর পি হচ্ছে পাকিস্তান। এই যে খেয়াল করেন, আমি যে দেশগুলো দিলাম এইখানে, দক্ষিণ এশিয়ার দেশ, মনে রাখার একটা হালকা টেকনিক, এরকম করে আরো অসংখ্য টেকনিক আছে আমাদের। আহ, এই সিস্টেমে মূলত দেশগুলো বেশিরভাগ ক্ষেত্রে মনে থাকে। আপনার পুরা এশিয়া মহাদেশের দেশগুলো কিন্তু মাথায় সেটা থাকতে হবে। পরীক্ষার মধ্যে কিন্তু বিভিন্ন অঞ্চল ভিত্তিক দেশ দিবে যে এটা কোন অঞ্চলের মধ্যে পড়ছে। স্যার এই 8টি দেশই তো সার্কের অন্তর্ভুক্ত। এটা তো একটা, হ্যাঁ, এই 8টা দেশই সার্কের অন্তর্ভুক্ত। সার্ক তো এটা একটা সংগঠনে চলে গেছে। সংগঠনে যখন যাবো তখন আবার অন্য সিস্টেমে আবার আবার আমাদের ওটা আলাদা হবে। ওটা হচ্ছে মনে করেন যে আপনার আঞ্চলিক জোট। আঞ্চলিক জোটের মধ্যে কোন অঞ্চল ভিত্তিক কোন কোন অঞ্চলগুলোকে নিয়ে কোন জোট গঠন করছে, সেই ক্ষেত্রে সার্ক আছে, ওআইসি আছে, তারপর মনে করেন যে ইউরোপীয় ইউনিয়ন আছে, সি ড্যাপ আছে, আফ্রিকান আরব লীগ আছে, পারস্য উপসাগরীয় জোট আছে, এরকম আরো অনেক জোট আছে ওই অঞ্চল ভিত্তিক। ন্যাটো আছে। ন্যাটো তো অবশ্যই এটা আরেক ইয়ার মধ্যে পড়ছে, অবশ্যই সামরিক জোটের মধ্যে পড়ছে। এই যে এইখানে যে ইয়ার কথা বললেন, যে হ্যাঁ আপনি যেটা বলতেছেন যে এই যে 8টা দেশ, এগুলাকে বলা হয় সার্ক, সার্ক ভুক্ত দেশ, ভুক্ত দেশ। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন, সাউথ, যদি আমি এটা পুনরুক্তা বলি, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কর্পোরেশন। এই যে সার্ক, এটা হচ্ছে আমাদের দক্ষিণ পূর্ব দক্ষিণ দক্ষিণ এশিয়ার দেশগুলো যে আছে, এই দেশগুলোকে নিয়ে গঠিত একটা জোট। আর এই দক্ষিণ এশিয়ার এই যে এই দেশগুলো এখন পরীক্ষার মধ্যে যদি কোশ্চেন দেয়, আশা করি তো এখান থেকে ভুল করার কথা না। পরীক্ষার মধ্যে যদি রিটার্ন কোশ্চেনে দেয় যে সার্কভুক্ত দেশ বা দক্ষিণ এশিয়ার দেশ কয়টি ও কি কি, রিটার্ন যদি এটা দেয় তাহলে 3 মার্কের দিবে। আর যদি ফ্রিলি 1 মার্কের জন্য দেয়, যে ধরে দিল যে নিচের কোনটি দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত রাষ্ট্র, তখন দেখবেন যে এগুলার মধ্যে কোনটা। অথবা এই সিস্টেমে দিতে পারে যে নিচের কোন রাষ্ট্রটি দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয়। এই ধরনের তথ্যগুলো দিয়ে আপনার মূলত কোশ্চেন গুলো মূলত হয়ে থাকে। আপনি সাধারণ জ্ঞান তখনই ভালো একটা আয়ত্তে নিয়ে আসতে পারবেন যখন বুঝবেন যে আসলে কোশ্চেনটা কোন ক্যাটাগরিতে করতে পারে। সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই কোশ্চেন ব্যাংক নিয়ে অ্যানালাইসিস বেশি করতে হবে। যেই টপিকটা পড়বেন সেই টপিকটার চেষ্টা করবেন যে এটা কোশ্চেন যেগুলো চাকরি পরীক্ষাতে আসছে, এই কোশ্চেন গুলো আমি একটা রিভাইজ দিই। তাহলে দেখবেন যে টপিক পড়ার পর আপনার কোশ্চেন দেখার সাথে সাথে অ্যান্সার চলে আসবে। এই জন্য টপিক করে অবশ্যই আপনি কোশ্চেন গুলো পড়ার চিন্তা ভাবনা করবেন, মানে চিন্তা ভাবনা করবেন আর কি। এগুলা গেল আপনার দক্ষিণ এশিয়ার রাষ্ট্র। এবার আরেকটা রাষ্ট্র আছে, আরেকটা অঞ্চল আছে। এটা কয়দিন আগে একটা পরীক্ষা আমাদের দিচ্ছিল, 3 মার্কের কোশ্চেন দিচ্ছিল যে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্র বা অঞ্চল কয়টি ও কি কি। দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চল কয়টি ও কি কি। তাহলে এই ক্ষেত্রে আপনার দক্ষিণ পূর্ব এশিয়ার অঞ্চল যদি আমি বলি, তাহলে টোটাল 10 আছে, 11টা। টোটাল দেশ আছে কয়টা? 11টি। 11টা দেশ কিন্তু আপনাকে জানতে হবে। এখন 11টা দেশ জানারও একটা হালকা ছোট্ট একটা টেকনিক আছে। সেটা হচ্ছে কি রকম, পার্বতী, আবার ভিটিভি মনে করিয়েন না, এটা হচ্ছে এমটিভি তে ফিল্ম দেখে বিসিএস দিতে পারেনি। আচ্ছা খেয়াল করেন, কারণ সারা রাত ধরে দেখা গেল যে পার্বতী একটা মেয়ে সারা রাত ধরে সে টিভি দেখছে, দেখার পর কিসে দেখছে, ধরেন এমটিভি, ধরেন বিটিভি আছে, এমটিভি আছে, জি টিভি আছে, আর টিভি আছে, এরকম ধরেন অনেক টিভি আছে বাংলাদেশে। তো নতুন করে ধরেন এটা একটা হচ্ছে কি এমটিভি, মানে মুরব্বি টিভি আর কি যদি বলি। এমটিভি মুরব্বি, আর টিভিতে তো টেলিভিশন। আচ্ছা এটা দেখার পর কি দেখছে, ধরেন একটা ছবি দেখছে, বিভিন্ন ধরনের ছবি আছে,
দেখার পর সে কি সকালবেলা ধরেন বিসিএস পরীক্ষা দিতে যাইতে পারে নাই, মানে এটা একটা সন্দেহ তাড়াতাড়ি মনে রাখতে পারলেন। এখানে টোটাল দেশ আছে 11টা। এই যে পার্বতী, MPV চারটা, 5, 6, 7, 8, 9, 10, 11, আর এই 11টা দেশের মধ্যে 10টা দেশ দেশ হচ্ছে আসিয়ান ভুক্ত। আসিয়ান এটা হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার একটা জোট। ওইটাও একটা সিস্টেম আছে। তো আসিয়ান ভুক্ত দেশের মধ্যে আপনার এই শুধুমাত্র পার্বতী বাদ দিয়ে MTV তে ফিল্ম দেখে বিসিএস দিতে পারেনি অমুক একজন লোক। যাই হোক, তাহলে এই পার্বতীতে যদি আমি বলি, এটা হচ্ছে পূর্ব তিমুর। পূর্ব তিমুর। এবার এরতে যদি আসেন, এরতে হচ্ছে কি মালয়েশিয়া। আচ্ছা, টিতে টিতে হচ্ছে থাইল্যান্ড। যদি ভিতে আসেন ভিয়েতনাম। আচ্ছা, যদি আপনি এফতে আছেন, এফতে আবার ইয়া মনে করে ফেলিয়েন না, ফিনল্যান্ড মনে করে ফেলেন না, এটা হচ্ছে ফিলিপাইন। দেশগুলো কিন্তু এগুলা সবগুলো সম্পর্কে কিন্তু আমরা পরিচিতি পেয়েছি। আইতে আছে ইন্দোনেশিয়া। আচ্ছা, খেয়াল করেন, এরপরে হচ্ছে কি এলতে হচ্ছে লাওস। এলতে হচ্ছে মায়ানমার। মায়ানমার, তারপরে আসেন বিতে হচ্ছে ব্রুনাই। তারপর আসেন সিতে হচ্ছে কম্বোডিয়া। কম্বোডিয়া। আর এসতে হচ্ছে কি সিঙ্গাপুর। খেয়াল করেন, এটা কি খুব আহামরি জিনিস মনে রাখার? এই জিনিসগুলো যদি আপনি জানেন, চাকরি পরীক্ষাতে এখন যেহেতু কোশ্চেন তুই কিভাবে বানাবি, এর বাইরে তো আর বানাইতে পারবে না। দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলো থেকে যদি কোশ্চেন দেয়, এখন এগুলো যদি আপনি জানেন, রিটার্ন কোন প্রিলিকন সব জায়গাতেই কিন্তু একবার পুরা বন্দুকের গুলির মতো মনে করেন যে গুলি করে দিয়ে চলে আসবেন। তো এটা হচ্ছে একটা ধাপ পড়াশোনার, এরকম একটা কি সিস্টেম। এইরকম কিন্তু এরকম করে কিন্তু আরো অসংখ্য সিস্টেম আছে। সাধারণ জ্ঞানটাই মূলত ধরতে গেলে একটা সিস্টেম। আমি যদি বলি সাধারণ জ্ঞান পুরোটা হচ্ছে মজা বা ছন্দের তালে তালে কিন্তু পড়তে গেলে অনেক পড়তে পারেন। যদি ধারাবাহিক ভাবে পড়েন তাহলে ধারাবাহিক ভাবে পড়তে পারবেন। তো সেই ক্ষেত্রে ধারাবাহিক পড়াটা বেশিরভাগ ক্ষেত্রে ডিটেলস যেটা লাগে, যারা বিসিএস প্রিপারেশন নিতে যায় তাদের ক্ষেত্রে একটু বেশি লাগে। আর আমাদের যে নন ক্যাডার যে পরীক্ষাগুলো মূলত সচরাচর হয়ে থাকে, সেই ক্ষেত্রে দেখা গেল যে তাদের তুলনায় অনেক কম পড়লে কিন্তু আমাদের এই টপিকটা হয়ে যায় আর কি। এরকম করে যখন আপনি 7টা মহাদেশ সম্পর্কে জানবেন, তখন কিন্তু আপনার আহ দেখবেন যে সাধারণ জ্ঞানটা অনেকটাই সহজ হয়ে গেছে। কারণ দেশগুলো জানলে কিন্তু পরে রাজধানী মুদ্রাগুলো কিন্তু সহজ হয়ে যাবে। এগুলা সাইডে কিন্তু মুদ্রাও কিন্তু রাজধানী কিন্তু আছে। তো সবগুলো রাজধানী বা মুদ্রা কিন্তু আমাদের দরকার নাই, এই জন্য ওই টপিকটাকে আলাদা ভাবে সাজানো হয়। দেখা গেল যে আমাদের পৃথিবীতে স্বাধীন রাষ্ট্র আছে কয়টা? 195টা স্বাধীন রাষ্ট্র আছে। 195টা রাষ্ট্র যদি আমি এখানে লেখা দেই বা আপনারা পড়েন, তাহলে আপনারা পাগলা হওয়া লাগবে, আমারও পাগলা হওয়া লাগবে। আমার মনে আছে, আমার মনে করেন যে অঞ্চল ভিত্তিক রাষ্ট্র 7টা মহাদেশের প্রায় 170-80টা রাষ্ট্র মনে আছে, এই মুহূর্তে মনে আছে, আমি লিখে দিতে পারবো সবই, কোন অঞ্চলে কোন সাইডে কিভাবে পড়ছে না পড়ছে। কিন্তু আপনারা মনে রাখতে পারবেন না, কারণ হুট করে যদি দেখেন তাহলে দোষ শুরু করবে উল্টা পাশে। এগুলা বিভিন্ন ধাপে ধাপে আছে। কিরকম ধাপ? এটা ধাপ না জানলে কিন্তু আপনি আসলে সিস্টেমটা বুঝবেন না। যদি আমি আচ্ছা, এটা গেল এই সিস্টেম। এখানে আবার মনে করেন যে এশিয়ার মধ্যে আরো কিছু দেশ আছে যেটাকে বলা হয় মধ্য এশিয়ার রাষ্ট্র বা মিডল ইস্ট, মধ্যপ্রাচ্য যেটাকে আমরা বলি আর কি, মধ্যপ্রাচ্য। এটা মনে রাখার সুতরাং একটা সিস্টেম আছে। কি রকম মনে রাখবেন যে মধ্য প্রাচ্যের রাষ্ট্র কোনগুলো, যেই দেশগুলোতে বাংলাদেশের মানুষটা বেশি কাজের উদ্দেশ্যে যায়, তাহলে কোন দেশগুলোতে বাংলাদেশের মানুষরা কাজের উদ্দেশ্যে যায়? আমি জাস্ট খালি এই কথাটা বললাম, এখন দেখবেন যে আপনার মুখ দিয়ে একদম খয়ের মতো ফটফট ফটফট করে বলতে বলতে বলে দিতেছেন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, লেবানন। তারপরে মনে করেন যে এইরকম ইরাক, ইরান, হ্যাঁ, সিরিয়া। এইরকম আরো বেশ কয়েকটা রাষ্ট্র আছে যারা মধ্যপ্রাচ্যের রাষ্ট্র। আর কিছু রাষ্ট্র আছে মধ্য এশিয়া রাষ্ট্র বলা হয়।
মধ্য এশিয়ার রাষ্ট্র, এটা মনে রাখার একটা সুন্দর সিস্টেম আছে। কি রকম? মধ্য এশিয়ার রাষ্ট্রটা মনে রাখার আর একটা সুন্দর সিস্টেম। আচ্ছা দেখ, আমাদের এই মুহূর্তে কারেন্ট চলে গেছে, আমাদের এই যে আহ, আর কারেন্ট চলে গেছে? হ্যাঁ কারেন্ট চলে গেছে, সমস্যা নাই। আহ, আমাদের এটা পিসিটা ওটা মানে অন করতেছি, স্মার্ট বোর্ডটা, জেনারেটর লাইনটা দেবো তো। আচ্ছা তাই হোক, আপনাদের কোনো স্যার আমরা আহ, ওয়েট করি। কথাবার্তা বা কোনো কিছু যদি থাকে তাহলে বলেন। আরো এরকম অনেক সুন্দর সুন্দর টেকনিক আছে। প্রত্যেকটা অঞ্চল, আমি বললাম না যে একটা না 170টা দেশ আমি রেখে দিলে আপনাদের বোরিং লাগবে, কিন্তু এক সময় মনে হবে যে হে রে, সব তো আমি পারি কিভাবে। এটারও কিন্তু একটা সিস্টেম আছে। প্রত্যেকটা অঞ্চল, ইউরোপের রাষ্ট্রগুলো এত মজার তালে দেখবেন যে আপনার মুখের মধ্যে একদম সব ভাঁজ হয়ে আছে। সুন্দর সুন্দর কিছু চিত্র আছে, আবার কিছু সিস্টেম আছে যে এই রাষ্ট্রটা এটা আসলে কোনটা, কোন অঞ্চলে কোনটা কিভাবে পড়ছে, এটার নামটা এইটা এইভাবে দেওয়া হয়েছে। স্ক্যান্ডিনেভিয়ার দেশ আছে, নর্ডিক অঞ্চল আছে, বুঝছেন? তারপরে মনে করেন যে বলকান রাষ্ট্র আছে, তারপরে মনে করেন যে আপনার আহ ককেশাস অঞ্চল আছে, সিদ্রাইত রাষ্ট্র আছে। প্রত্যেকটা আলাদা আলাদা পার্ট পার্ট ভাগ আছে। সেক্ষেত্রে আমি যেটা মনে করি, এটা মনে রাখার আপনাদের সব থেকে সহজ একটা সিস্টেম হবে, সবাই ঘরের মধ্যে তো মনে করেন যে শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ এই ধরনের ছবি না লটকায়া সুন্দর করে এটা একটা যদি মানচিত্র, আন্তর্জাতিক পারেন যদি একটা মানচিত্র আপনারা লটকাইতে পারেন, তাহলে দেখবেন যে আপনার পড়াশোনা প্রায় 20% সহজ হয়ে যাবে। মানে ধারাবাহিক নিয়মের থেকে 20% সহজ হয়ে যাবে। আর একটা মানচিত্র রুমের মধ্যে লাগালে রুমের একটা সৌন্দর্য বৃদ্ধি পায়, খুব সুন্দর দেখা যায়। বিভিন্ন অঞ্চলগুলোকে ভাগ করছে ওরা এবং অনেক ভাগে ভাগে বিভিন্ন নাম তারা দিছে আর কি। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে আপনারা আজে বাজে কয় না যে ওই টাকা পয়সা নষ্ট না করে বই কিনেন, জিনিসপাতি কিনেন। বই কিনে কেউ দেওয়ালিয়া হয় না, তো বই কিনেন। বই কিনলে দেখবেন যে আপনি জিনিসগুলো সম্পর্কে জানতে পারবেন এবং আপনার জ্ঞানের পরিধিটা অনেক বৃদ্ধি পাবে। নট অনলি কোয়ালিফিকেশন বা চাকরি পাওয়ার জন্য যে আপনি শিখতেছেন না, দেখা গেল যে আপনি পরবর্তী প্রজন্মর কাছে গল্প করলেন যে অমুক দেশ এটা এটা এইরকম এইরকম কিছু অঞ্চল আছে, এইরকম এই সেই। যখন আপনি জিনিসগুলো এক্সপ্লেইন করবেন তখন দেখবেন যে তারাও খুশি হবে অনেক। আপনি জানলেন যে মানুষ বলবে যে হ্যাঁ, বর্তমান বিশ্বে মনে করেন যে ধরেন আপনি সাময়িক প্রেক্ষাপট নিয়ে যেটা চলছিল কিছুদিন আগে, সেটা হচ্ছে যে আপনার এই যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে খুব উত্তাল পাত্তাল ছিল। এখন বাংলাদেশ বিষয়াবলী প্রেক্ষাপটে যদি ধরি, অন্তর্বর্তীকালীন সরকার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, চাকরির সিলেবাসের কথা আমি মনে করি এখন। কারণ অন্তর্বর্তীকালীন সরকার তো মোটামুটি আশা করি থাকুক 2-3 বছর থাকলে, এর মধ্যে কিন্তু আমাদের চাকরিটা নিতে হবে। তো ফেয়ারই কিন্তু চাকরি হবে এখন, এখন আর কোনো সরকারি বাচ্চারের কোনো কোনো সিস্টেম নাই। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি আমাদের জীবন থেকে, এখন পড়াশোনা করলে চাকরি হবে। আর ওই মামা খালুর যুগ এখন মনে হয় যে ওই রকম নাই স্যার। আপনাকে কিন্তু এখন নিজের মেধা দিয়ে চাকরি হতে হবে, ওটাও কিন্তু ওই রকম আগের মতো নাই। যার ফলপ্রসূতে এখন আমি যদি বলি, সেটা হচ্ছে যে পড়াশোনা করবেন, পরীক্ষা ভালো দিবেন, দেখবেন যে রেজাল্টের সময় আপনার নাম চলে আসবে, অমুক রেফারেন্স তমুক রেফারেন্স, অমুক ভাই তমুক ভাই। মানে অমুক ভাইয়ের কি বলবো মানে কত ভাই পৃথিবীতে, এইগুলার আর জায়গা নাই এখন। এখন হচ্ছে নিজেই সব। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে পড়াশোনা করেন, ধারাবাহিক সিস্টেম অনুযায়ী আগান, পড়াশোনা অনেকটাই সহজ হয়ে যাবে। আর গাইডলাইনটাই সব থেকে বড় আমাদের যে চাকরির বাজারে গাইডলাইন, যেটা এটা সব থেকে ম্যাটার করে আমি যেটা মনে করি। আচ্ছা যাই হোক, এটা থাক। আমি আরেকটু হালকা দেখাই। ধরেন আমি ইউরোপের কয়েকটা অঞ্চলের কথা বলি। ইউরোপ মহাদেশ, এখন পরীক্ষার মধ্যে অসংখ্যবার চাকরি পরীক্ষাতে আসছে, কোশ্চেন আছে আমাদের কাছে, হাতে কলমে আমরা দেখাই দিব আসলে যে কোন কোন সিস্টেম গুলো থেকে কোশ্চেন আসে, সংস্থাগুলো থেকে কোশ্চেন আসে। আচ্ছা ইউরোপ মহাদেশ, ইউরোপ মহাদেশে দেশ আছে টোটাল, দেখবেন যে আপনার 48টা দেশ আছে ইউরোপ মহাদেশে, বই খুলে দেখতে হবে। 48টা দেশের মধ্যে জাতিসংঘভুক্ত দুইটা মানে দেশ ব্যতীত বাকি সব 44টা দেশ আছে। আপনার আয়তনে ইউরোপের তো বড় রাষ্ট্র, এটা বলার বাহুল্য। রাখেন আয়তন প্লাস জনসংখ্যায় দুইটাতেই বড় হয়েছে আপনার
আহ রাশিয়া, আর সব থেকে ছোট রাষ্ট্র যদি বলি আয়তন প্লাস জনসংখ্যায়, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। আপনার তারপরে সর্বশেষ স্বাধীন রাষ্ট্র যদি আমি বলি, তাহলে আপনার ওইখানে মনে করেন যে কি জানি কই কসোভো আছে। কসোভো একটা কিন্তু রাষ্ট্রের নাম, কসোভো। এটা হচ্ছে সর্বশেষ স্বাধীনতা লাভ করছে ইউরোপ মহাদেশে। সর্বোচ্চ স্থান যদি আমি বলি, সর্বোচ্চ স্থান বা পর্বত শৃঙ্গ যেটাকে বলা হয় আর কি আফ্রিকা ইউরোপ মহাদেশের, সেটা আছে আপনার মাউন্ট এলব্রুস। সর্বনিম্ন স্থান যদি আমি বলি, মানে আমার গর্তর দিক থেকে, মানে নিচে গভীরতার দিক থেকে, কাস্পিয়ান সাগর আছে। এইরকম বৃহত্তম নদী যদি আমি ভলগা আছে, বৃহত্তম দ্বীপ যদি বলি আমি, তাহলে আছে আপনার মনে করছে মরুভূমি যদি বলি, বৃহত্তম মরুভূমি তাহলে আলেস্কি মরুভূমি আছে। বৃহত্তম দ্বীপ যদি বলি তার ভিতরে আপনার মনে করেন যে লাডোগা। এরকম অনেক নাম আছে, এগুলা বললে মনে করেন যে ইতিহাস বলে শেষ করতে পারবো না, অনেক। তো এগুলা কিন্তু আপনাদেরও কিন্তু একসময় এরকম মুখের মধ্যে একদম মনে করেন যে মুখের ডগায় নিয়ে আসতে হবে। ডগায় আনার সিস্টেম হচ্ছে একটা, আমাদের ক্লাসগুলো ফলো করেন এই অনুযায়ী আগান, তাহলে বুঝতে হবে। এবার বিভিন্ন দিক ভিত্তিক রাষ্ট্র আছে। এশিয়া মহাদেশে যে সিস্টেমে দিচ্ছি, প্রত্যেকটা মহাদেশের ধাপ কিন্তু এক। আমি কিন্তু এক ধাপেই পড়াই। যে যে কোনো মহাদেশ যে কোনো মুহূর্তে আপনার যদি কেউ ধরে, দেখবে যে ফটফট করে বলে দিতেছেন একটা ডিটেলস খুঁটিনাটি বিষয় সহ। এই সিস্টেম আপনি জানতে হবে কিরকম এটা। কিছুদিন আগে ইলেকট্রিক্যালে না কিসের জানি একটা পরীক্ষার মধ্যে দিচ্ছিল, 3 মার্কের কোশ্চেন দিচ্ছিল। সেটা হচ্ছে যে নর্ডিক অঞ্চল, NORDIC, নর্ডিক অঞ্চল, ইউরোপের নর্ডিক অঞ্চল, বা এটাকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়া অঞ্চল। স্ক্যান্ডিনেভিয়া, এই অঞ্চলগুলো আরেকটু সহজ করে দিই আমি। এই অঞ্চলগুলোতে 3 মাস মনে করেন যে ওরা সূর্য কখনোই ডুবে না। তাহলে এটা কোন রাষ্ট্রগুলো হইতে পারে কোন তো দেখি কে পারে। স্ক্যান্ডিনেভিয়ার অঞ্চল আছে 5টা, বা নর্ডিক অঞ্চল আছে 5টা দেশ, 5টি। এই 5টা দেশ পরীক্ষা মধ্যে কোশ্চেনটা এভাবে দেয় যে নিচের নর্ডিক অঞ্চল কয়টি ও কি? তাহলে বা স্ক্যান্ডিনেভিয়া একটা দ্বীপ, স্ক্যান্ডিনেভিয়া হচ্ছে একটা দ্বীপ। বুঝছেন কি? স্ক্যান্ডিনেভিয়া যে অঞ্চল, দ্বীপ যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলো মূলত কোন কোন? মনে রাখার একটা সুন্দর সিস্টেম আছে, যে ফিডে আসুন। দেখ মনে রাখার সিস্টেম, ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, নরওয়ে। তাহলে ফিনল্যান্ড, ডেনমার্ক, আইসল্যান্ড, তারপরে যে সুইডেন, আর এটা হচ্ছে কি নরওয়ে। তাহলে এটা এই সিস্টেমে মনে রাখতেন। এরকম করে আরো অনেক সুন্দর ইয়ে আছে। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই, ধরেন এইখানে এটা সম্পর্কে কেউ জানেন কিনা, ছিদ্রায়িত রাষ্ট্র। আচ্ছা ছিদ্রায়িত রাষ্ট্র কি? একটা স্বাধীন দেশের ভিতর, খেয়াল করেন পরীক্ষা মধ্যে পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র দুইটা। একটা হচ্ছে আপনার ইতালি, আর একটা হচ্ছে কি দক্ষিণ আফ্রিকা। এই দুইটা হচ্ছে ছিদ্রায়িত রাষ্ট্র, মানে মূলত ধরা। এছাড়া আরো কিছু আছে, এগুলাকে মানে ধরা হয় আর কি ছিদ্রায়িত রাষ্ট্র হিসেবে এই দুইটাকে। বা এই দুইটাই পরীক্ষা আমাদের সবসময় আসে যে নিজের প্রতি ছিদ্রায়িত রাষ্ট্র। এইটা হচ্ছে আপনার একটা রাষ্ট্র, এইটার ভিতরে আর একটা স্বাধীন রাষ্ট্র। খেয়াল করেন, এইটা হচ্ছে আমি ধরেন তো ইতালি, আর এই যে রাষ্ট্রটা আছে, আচ্ছা এটা এই সাইডে না দিয়া এই সাইডে দিই, আচ্ছা, এদিকে দিলাম। এই যে রাষ্ট্রটা আছে, এটা হচ্ছে কি ভ্যাটিকান সিটি। আচ্ছা এখন ছিদ্রায়িত রাষ্ট্র কোনটা এখানে? আচ্ছা খেয়াল করেন, ছিদ্রায়িত রাষ্ট্র কোনটা এখানে? এই একটা স্বাধীন রাষ্ট্রের ভিতরে যখন আরেকটি স্বাধীন রাষ্ট্রের অবস্থান হয়, তখন এই রাষ্ট্রটাকে বলা হয় কি ছিদ্রায়িত রাষ্ট্র। এখানে ছিদ্রায়িত রাষ্ট্র হচ্ছে ইতালি, আর বাকি যেটা আপনার মনে করেন যে এই স্বাধীন রাষ্ট্রের ভিতরে আরেকটা স্বাধীন রাষ্ট্রের অবস্থান,
এইটা হচ্ছে কি ভ্যাটিকান সিটি। তাহলে চিত্রায়িত রাষ্ট্র হবে কি ইতালি। এইরকম আরেকটা চিত্রায়িত রাষ্ট্র আছে, কোনটা? সেটা হচ্ছে আপনার দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার ভিতরে আরেকটা রাষ্ট্র আছে, স্বাধীন আরেকটা রাষ্ট্র, সেটা হচ্ছে কি লেসোথো। লেসোথো নামে একটা রাষ্ট্র আছে, এর নাম মনে হয় শুনেন নাই কেউ। আফ্রিকা মহাদেশের দেশগুলোর নাম এই উল্টা পাল্টা টাইপের, বুঝছেন কি? তো এটা হচ্ছে চিত্রায়িত। তারপরে আবার পরীক্ষার মধ্যে দেখবেন যে বাফার স্টেট। বাফার স্টেট, বাফার স্টেটটা কি খেয়াল করেন। বাফার রাষ্ট্র, এটা অনেকবার পরীক্ষার মধ্যে আসে, চাকরি পরীক্ষাতে, যে বাফার স্টেট কোনটি। এমসিকিউ খুললে বইটা খুললে দেখবেন যে এই কোশ্চেন দিয়ে অনেক ভরা। জাস্ট খালি আমি একটু সিস্টেম দেখাই দিচ্ছি, তাই বুঝতে হবে। এটা একটা রাষ্ট্র, এটা একটা রাষ্ট্র, আর মাঝে মনে করেন যে আরেকটা রাষ্ট্র, খেয়াল করেন। আচ্ছা, এই সাইডে যদি ধরি জার্মানি, আচ্ছা এই সাইডে হচ্ছে ফ্রান্স, আর এই যে মাঝে যে রাষ্ট্রটা এটা হচ্ছে বেলজিয়াম। আচ্ছা, এবার এইটা হচ্ছে শক্তিশালী রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র। খেয়াল করেন চাকরি পরীক্ষাতে অনেকবার আসছে বাফার স্টেট কি, এবং বাফার স্টেট রাষ্ট্র নাম লেখো আর কি, রিটার্ন কোশ্চেন প্রিলির মধ্যে তো অসংখ্যবার আসছে। এটা একটা শক্তিশালী রাষ্ট্র, শক্তিশালী, শক্তিশালী দেশ আর কি। আর এই যে মাঝের যে দেশটা আছে এটা হচ্ছে দুর্বল বা কম শক্তিশালী, শক্তিশালী দেশ। তাহলে এখন আপনারা দেখবেন আবার আর কিন্তু বলার বাহুল্যই রাখে না যে বাম আর স্টেট বলতে আমরা কি জানি। দুইটা শক্তিশালী দেশের মাঝে যখন একটা কম দুর্বল শক্তিশালী রাষ্ট্রের অবস্থান হয়, বা একবার কম বা দুর্বল শক্তিশালী রাষ্ট্রের অবস্থান হয়, তখন এইটাকে বলা হয় কি, এই যে এই যে দেশটা দিচ্ছি এটাকে বলা হয় বাফার রাষ্ট্র। এখন চাকরি পরীক্ষার অনেক বই খুলেন, খুলে দেখার পরে দেখবেন যে বাফার স্টেট লেখা আছে বেলজিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দুই সাইডে দুইটা শক্তিশালী রাষ্ট্র ছিল, মাঝে ছিল কি বেলজিয়াম, রোহিঙ্গার মতো ছিল আর কি। এই জন্য আপনার বেলজিয়ামকে বাফার, এইরকম আরো অনেক ছোটখাটো বিষয় আছে। এই সিস্টেমে আপনার বিভিন্ন সিস্টেমে মনে রাখ মানে মনে রাখতে হয় আর কি। আচ্ছা, এতক্ষণ থেকে আমি মনে করেন যে কয়টা বাজে আলোচনা করলাম। এবার আমাদের বিভিন্ন সংস্থা আছে, সংগঠন টংগঠন আছে, জাতিসংঘ আছে, আপনার মনে করেন যে সার্ক আছে, ন্যাটো আছে, তারপর মনে করেন যে ওআইসি আছে, তারপর মনে করেন কমনওয়েলথ আছে, হ্যাঁ, এরকম বিমস্টেক আছে, সিল্ড অ্যাপ আছে, এরকম অনেক অঞ্চলগুলো মানে সংগঠন গুলো আছে, ওগুলা এরকম সুন্দর সিস্টেমে কিন্তু পড়া যায় চিত্র দিয়া। সিস্টেম অনুযায়ী দেশ কোন কোন দেশগুলোর অবস্থান, ছোট ছোট সংস্থা আছে কিছু যেগুলা দেশ কম কম, দেখা গেলো যে একটা সংস্থা রাষ্ট্র হিসেবে মনে করেন যে 50টা, সব এটা তার পড়ার দরকার নেই আপনাকে, 5টা 10টা 15টা যে রাষ্ট্রগুলো আছে এগুলো কিন্তু আপনাকে পড়া লাগবে। যে এই ধরেন একটা দিল যে নিচের কোনটি আসিয়ার ভুক্ত অঞ্চল, নিচের কোনটি আসিয়ার ভুক্ত অঞ্চল, তাহলে এখন আসিয়ার সম্পর্কে জানতে হবে আপনার। আর আসিয়ার সম্পর্কে জানতে গেলে আসিয়ানটা পড়তে হবে, এবং আসিয়ার ভুক্ত দেশ কয়টা আছে, আসিয়ান ভুক্ত দেশ আছে আপনার 10টা, এই 10টা দেশ কি কি সেটা জানতে হবে। এই যে যেমন পূর্ব তিমুর বাদ দিয়া আমি যে লিখে দিয়েছিলাম, পূর্ব তিমুর ব্যতীত বাকি যে সকল রাষ্ট্র সবগুলো আসিয়ানের অন্তর্ভুক্ত। 11টার মধ্যে 10টা আসিয়ান ভুক্ত। এখন যদি জানেন তাহলে আসিয়ান ভুক্ত রাষ্ট্র কয়টি ও কি কি লেখো দিল, আপনি প্রিলির জন্য পড়ে গেলেন, রিটার্নে গিয়ে কট খায় গেলেন। তো এই জন্য আমি যেটা বলি যে আপনি যখন পড়বেন ওই ধাপ অনুযায়ী পড়বেন। আমাদের এইরকম কিছু হালকা নমুনা আছে। বাংলাদেশ বিষয়াবলী নিয়ে যদি আমি বলতে যাই তাহলে এখন আপাতত ওই রকম ইন্ডিভিজুয়াল বলতেছি না, কারণ আমাদের কথা নয় কাজে হবে পরিচয়। আমরা যখন এরে ঢুকবো, আহ, আচ্ছা লেখাটা দেখতে পাচ্ছি কিনা বলতে পারতেছি না।
দেখা যাইতেছে? স্যার একটু জুম করলে দেখা জুম যাবে। করেন স্যার। বেশি জুম হয়ে গেল নাকি? স্যার বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে না? জুম করে তো বোঝা যাচ্ছিল। আচ্ছা দাঁড়া, জুম করে বোঝা যাইতেছে। আচ্ছা এখানে খেয়াল করেন, এটা কতদূর বোঝা যায় বলতে পারতেছি না। বোঝা যায় কিছু? জি বোঝা যাচ্ছে। কিছু একটা বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কিছু একটা বলতে এটা তো বোঝা হ্যাঁ যাওয়ার বোঝা কথা, যাচ্ছে। লেখা আছে না? এই দেখেন তো, এই যে আসিয়ান লেখা আছে না? হ্যাঁ আসিয়ান লেখা। দেখেন তো লেখা বোঝা যায় কিনা এখন? জি জি বোঝা যাচ্ছে। জাস্ট আজকের ক্লাস দিয়ে আপনাদের বোঝাই আমি, আর বেশি কিছু বললাম না, শুধু আজকের ক্লাসেই। এই কোশ্চেনটা, এটা আপনার মনে করেন যে কয় মার্কের ছিল, একটু সাইডে টান দিলে দেখাইতে পারতাম। আচ্ছা 2 মার্কের আসিয়ান, আসিয়ান ভুক্ত অঞ্চল কয়টা? 2 মার্কের কোশ্চেন। এটা পিএসসি এর একটা কোশ্চেন। এবার আসিয়ান ভুক্ত, আমি একটু আগেই বললাম আপনাদের, আসিয়ান ভুক্ত দেশ কয়টা? ওই যে শুধুমাত্র পার্বতী বাদ দিয়া, পার্বতী বাদ দিয়া বাকি যে সকল রাষ্ট্রগুলো, সেটা হচ্ছে কি আসিয়ান। এবার খেয়াল করেন, আসিয়ান ভুক্ত যে কোনো 5টা দেশের নাম। 2 মার্ক। আচ্ছা এটা 5টা দেশের নাম লিখতে পারবেন না? মায়ানমার, ওই যে এমটিভি তে বিসিএস দেখে, দৌড়ো কি লিখতেছি, এমটিভি তে ফিল্ম দেখে, এমটিভি তে ফিল্ম দেখে বিসিএস দিতে পারিনি। আচ্ছা দেখেন তো, 2 মার্ক সহজে কমন চলে আসে না এখানে? আপনার তো 5টা পাইছে, আপনার তো সবগুলো দেখার দরকার নাই, যে কটা মনে থাকে। মনে করেন যে আপনার মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, লাওস, মায়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া, সিঙ্গাপুর, এর মধ্যে যে কোনো 5টা দেশ লিখে দিবেন। আচ্ছা এই যে কোশ্চেনটা চাকরি পরীক্ষাতে আসছে, আরো বাইগুলোতে আমাদের এগুলো সবগুলোই হবে, যেমন ইইউ লাইন অফ কন্ট্রোল। আচ্ছা লাইন নিয়ে যদি আমি আলোচনা করাইতাম তাহলে বুঝতেন, লাইন অফ কন্ট্রোল যেমন আচ্ছা লাইন অফ কন্ট্রোল, এগুলা নিয়ে আমাদের মানে এক কথা সীমারেখা নিয়ে কিন্তু আমাদের সুন্দর একটা ছন্দের তালে তালে কিন্তু সব হয়ে যাবে। কি রকম? আচ্ছা লাইন অফ কন্ট্রোলটা আমি জাস্ট একটা ছন্দ দিয়ে দেখাইতেছি, যে ভাপা পিঠা, ভাপা পিঠা যেটা খায় আর কি, ভাপা পিঠা কন্ট্রোল করে খাও, কন্ট্রোল করে খাও। কারণ দেখা গেল যে গরম ভাপা পিঠা আপনি যদি মুখের মধ্যে নিয়ে ফেলেন, তাহলে জিব্বা পড়ে যাবে। এই জন্য এটা একটা ছন্দ বানানো হয়েছে যে ভাপা পিঠা, ভাপা পিঠা কন্ট্রোল করে খাও। তাহলে এই দেখেন কন্ট্রোল লেখা আছে, তাহলে সীমারেখার, সীমারেখার নামে যে এখানে লেখা আছে দেখেন, লাইন অফ কন্ট্রোল, এখানে সুন্দর করে লেখা আছে লাইন অফ কন্ট্রোল কি। তা লাইন অফ কন্ট্রোলটা কি? ভা আর হচ্ছে পা, মানে ভারত প্লাস পাকিস্তান, এই 2 দেশের মধ্যবর্তী যে সীমানা, সেটাকে বলা হয় কি? লাইন অফ কন্ট্রোল। দেখেন এইখানে কিন্তু আরো 1 মার্ক কমন পাই যাবে। এরকম সংস্থাগুলো যেমন ন্যাটো, এটাও আলোচনা হবে, সল্ট আলোচনা হবে, ক্রিয়েটো প্রটোকল পরিবেশবাদী সংগঠন আলোচনা হবে, সংগঠন মানে বিপ্লব এটা নিয়ে আলোচনা হবে, জাতিসংঘ নিয়ে তো আমাদের ব্যাপক আলোচনা হবে। আর আসিয়ান এই সংস্থাগুলো তো নিয়ে আলোচনা হবে আমাদের। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায়? বেলজিয়ামের ব্রাসেল। সে একটা সিস্টেম। আপনার মনে করেন যে কোশ্চেন কিন্তু লিখতে পারবে, মনে করেন যে গিয়া খালি লেগে তুলোধুলা করে ফেলবেন। এইরকম সিস্টেমে যদি আপনি আঁকান, তাহলে আপনার জন্য সহজ হবে। যদি আমি
আর একটু আগায় যায় সামনে। এটা মানে ইলেকট্রিক্যালের কিসে জানি একটা পরীক্ষা ছিল, ইলেকট্রিক্যাল, এটা কি কোশ্চেনটা কি ইলেকট্রিক্যালের? ডায়াগ্রামটা দেখেন তো, বার্নৌলির সূত্র লেখো। আহ, বুঝতেছি না এটা কোন ডিপার্টমেন্টের ছিল জানি। মেকানিক্যাল। মেকানিক্যাল। আচ্ছা, এটা মেকানিক্যালের কোশ্চেনটা আসছিল, পরীক্ষাটা মেকানিক্যালের হয়েছিল, মেকানিক্যালের হয়েছিল, বুঝছেন? মেকানিক্যালের পরীক্ষাটা হয়েছিল, এই যে এই কোশ্চেন গুলো দেখেন, আপনি যদি পড়েন তাহলে কিন্তু আপনার আচ্ছা এখানে একটু আগে আমি যেটা বললাম, স্যার ক্লাস ক্লিয়ার ভাবে দেখা সমসাময়িক যাচ্ছে না। সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে যে জিনিসটা আপনার আসলো, দেখা যায়। দেখা যাচ্ছে স্যার, ভালোই ক্লিয়ার আছে তো। অনেকের তো নেট সমস্যা থাকে, সেজন্য আর কি ছবিটা স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে আসতেছে না। স্যার, সমস্যা নাই স্যার। আচ্ছা, আমাদের ক্লাসগুলোতে এখন তো আপাতত ওই রকম ইন্ডিভিজুয়াল সময় পাই নাই, যার কারণে মনে করেন যে যতদূর সম্ভব চেষ্টা করছি আপনার এই পিডিএফ এই সিস্টেমে করার, কিন্তু আমাদের ইয়াও হবে কিন্তু মানে এর পরে পরবর্তী থেকে আমাদের মানে ওই কোশ্চেন ওইখানে আমরাই আলোচনা করে দেবো ক্লাসে, পিডিএফ মানে স্লাইড আকারে থাকবে। ওইখানে কোনো সমস্যা হবে না, যেরকম আমাদের একটা স্লাইড, যেরকম আমার যে প্রথম ছবিটা যেরকম আসছিল এরকম ছকছকা ফকফকা থাকবে প্রত্যেকটা জিনিসই। এইখানে যদি খেয়াল করে দেখেন, বাংলাদেশ অর্থনীতিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব সম্পর্কে আপনার মতামত দিন। এটা এটা আসলে আহ, আমি আমি কি বলবো, এটা তো আমার থেকে আপনারা ভালো বলতে পারবেন। এই জিনিসগুলো যদি জানেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সম্পর্কে বাংলাদেশ অর্থনীতিতে কি ধরনের প্রভাব আসবে সেটা সম্পর্কে আপনার কিন্তু দেখতে হবে। তারপরে যে এই যে প্রণালী গুলো, এই যে প্রণালী গুলো কিন্তু সে একটা ছন্দ আছে, প্রণালী যখন পড়বো আমরা সুন্দর ছন্দ দিয়ে পড়বো, দেখবেন যে প্রত্যেকটা জিনিস আপনি যেই কোশ্চেনটাই মধ্যে আপনি উল্টান না কেন, প্রত্যেকটা কোশ্চেনে আপনার জন্য একদম সহজ হবে। এটা জানি কোন পরীক্ষাতে ছিল, সিভিলের মনে হয় নাকি, এটা সিভিলেরই তো কোশ্চেন, বিম শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট। এই যে ন্যাটো ম্যাটো কিন্তু আসে, এই যে ন্যাটো, ন্যাটোর পুনরুক্তি, তারপরে মনে করেন যে আচ্ছা এখানে আর তেমন কিছু দেওয়া হয়, দেখানো হয় নাই আমাদের। এই পর্যন্তই কয়েকটা কোশ্চেন দেখাইলাম, এছাড়া আমাদের আরো বেশ কিছু কোশ্চেন কালেকশনে আসছে। প্রতি ক্লাস অনুযায়ী আমাদের মনে করেন যে আহ, পরবর্তী টাইমে আমরা এগুলা দেখায় দিব। হ্যাঁ, এখন আমি আপাতত আজকে আপনাদের ওই রকম কিছু দেখাইলাম না, আজকে যেহেতু ফ্রি ক্লাস, একটা হালকা সিস্টেম দেখাইলাম মহাদেশ নিয়ে। স্যার নেটওয়ার্ক কোন? নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন, ন্যাটো, NATO, নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন, ন্যাটো। এটা নিয়ে আমাদের সংস্থা নিয়ে আলোচনা হবে, মনে করেন যে আমরা আন্তর্জাতিক যখন সংস্থা যাবো, যেমন আঞ্চলিক জোট আছে, অর্থনৈতিক জোট আছে, সামরিক জোট আছে, পরিবেশ সংস্থা আছে, ওগুলা ধারাবাহিক ভাবে যখন আমরা আলোচনা করব, তখন ওই ন্যাটক বলেন, ওই যা বলে সার কাশিয়ান মাসিয়ান যা আছে সব চলে আসবে এখানে। টেকনেক, বিমস্টেক, সিরডেন, একটু আগে যেগুলো যেগুলো দেখাইলাম, এই যেগুলো সব আসবে। যেমন UNHCR, ইউনাইটেড নেশন হাই কমিশন অন রিফিউজিস, IMO, ইন্টারন্যাশনাল IOM, অর্গানাইজেশন অফ মেরিটাইম, তারপর হচ্ছে FAO, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। এইরকম করে প্রত্যেকটা সংস্থার পূর্ণরূপ সবই জানতে পারবেন। যেমন এই যে ব্রাকের দেখেন, BBS, BKSP, বার্ডেন, তারপরে দেওয়া হচ্ছে ICDDRB, এগুলা পূর্ণরূপ গুলো আপনি মনে করেন যে নিয়ে আলোচনা করলে হবে। আচ্ছা আপাতত আজকের মতো আমি এখানে শেষ করতেছি। সাজিদ ভাই আপনাদের সাথে হয়তো বা কিছু কথা বলবে, সেই জন্য হয়তো বা ছেলে বাচ্চা নিয়ে একটু আলোচনা করবে আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই, নেক্সট টাইম হয়তো বা দেখা হবে, অন্য একটা ধারাবাহিক টপিক নিয়ে আসবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম, আশা করতেছি সকলে ভালো আছেন। এতক্ষণ পর্যন্ত আমাদের জাহাঙ্গীর স্যার সাধারণ জ্ঞান ক্লাস নিল। নন ডিপার্টমেন্টের ক্ষেত্রে চাকরির পরীক্ষার জন্য প্রত্যেকটা পার্টি গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে এরকম না যে আমার শুধুমাত্র কয়েকটা সাবজেক্ট আমি এখান থেকে বেছে নিলাম, যে আমি হয়তো বাংলা সাহিত্য পড়তেছি কিংবা সাধারণ জ্ঞান পড়তেছি না। যদিও সাধারণ জ্ঞান পড়তে ভালো লাগে, কারণ কি সাধারণ জ্ঞানের মধ্যে কোনো বোরিংনেস নাই, কিন্তু সাধারণ জ্ঞান একটা অথৈ সমুদ্র। আমাকে জানতে হবে আমি কোনটা পড়বো এবং কোনটা বাদ দিব, কারণ সাধারণ জ্ঞান আসলে কোনো সিলেবাস নাই। কিন্তু তারপরও চাকরি পরীক্ষার্থীর যে প্রশ্নগুলো কিংবা যে টপিক গুলো প্রয়োজন, সেই আনুষঙ্গিক ভাবে আমরা একটা সিলেবাস তৈরি করছি, যেটা আপনার কোনো বইয়ের সাথে মিলবে না। কারণ শুরুতেই বলছিলাম, ক্লাসের শুরুতে, আমরা কোনো নির্দিষ্ট বই ফলো করি না। আপনি জর্জের বই পড়তে পারেন, অগ্রদূত পড়তে পারেন, মিহির জিকে পড়তে পারেন, খালিদ জিকে পড়তে পারেন, জোবায়ের জিকে পড়তে পারেন। ভাই, জিকে বইয়ের শেষ নাই বাজারে, কিন্তু আপনি পড়বেন কয়টা বই? আমি তো একটা বই পড়বো এবং ওই বই বই বারবার রিভিশন দিব। আমরা যে কাজটা করি, প্রতিটা ক্লাস হবে স্লাইড শেয়ারিং এর মাধ্যমে। আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করতে হয়, এই জন্য স্যার এসে লিখে পড়াইছে। আমরা স্লাইড শেয়ারিং এর মাধ্যমে ক্লাস করব। স্লাইড গুলো কোন টাইপের হবে, একটা স্লাইড ডেমো হিসেবে দেখাবো, সিলেবাসটা কিরকম হবে এটা দেখাই দিব। এরপরে হচ্ছে বাকি কথা, আমি কিভাবে সহজভাবে পড়বো। সাধারণ জ্ঞানটাকেও আসলে পড়তে অনেক কিছু মন চাবে সাধারণ জ্ঞান যখন পড়বেন, কিন্তু মাথাটা কিন্তু খুব ছোট, চাইলেও সবকিছু মনে রাখা সম্ভব না এক্সাক্ট ভাবে। সাধারণ জ্ঞান বর্তমান প্রেক্ষাপটে কিছু জিনিস কিন্তু পরিবর্তন আসবে, কি এই পরিবর্তন সাপেক্ষে আমাদের কিছু জিনিস পড়তে হবে। সবকিছু আমি এই সিলেবাসের আওতায় দেখবো। সিলেবাসটা আপনাকে অনেক বড় মনে হবে, কারণ এত বড় সিলেবাস কেউ দেখায় না। সবাই বলে শর্টকাট 3 মাসে একটা সুপার ডুপার কোর্স, কিন্তু আমি যে সিলেবাস দেখাবো, এই সিলেবাস দেখে আবার ভয় পায়ে হাঁটু কাঁপানো যাবে না। এত বড় সিলেবাস ভাই পড়তে পারবো না। এখন অফলাইনে যে সকল স্টুডেন্টরা আছে, তারা যদি পড়তে পারে, আপনিও পড়তে পারবেন। তারা গাজীপুরে এসে পড়বে, আপনি বাসা থেকে পড়বেন। দুইটাই যদি সমন্বয় করে পড়তে পারে, মানে যেটা বোঝাতে যাচ্ছে, সে যদি অফলাইনে থেকে পড়তে পারে, আপনি বাসা থেকে পড়তে পারবেন, তাহলেই গিয়ে চাকরি পাওয়া সম্ভব। আর যদি সিলেবাসটা কমপ্লিট না করতে পারি, যেই টপিক থেকে, অর্থাৎ ধরেন মুক্তিযুদ্ধ টপিক থেকে 2টা প্রশ্ন পরীক্ষায় আসবে, যদি আমি সেটাই কভার না করি, তাহলে আলটিমেট পরীক্ষায় বসা মানে, যদি বিপিএসসি পরীক্ষা হয়, ভুল তাকাইলে -0.5 অর্থাৎ 1.5 মার্ক কাটা। আর যদি বুয়েট পরীক্ষা হয়, তাহলে শুধু বসে থাকতে হবে, আমি আর লিখার অপশন পাবো না। সাধারণ জ্ঞান বিষয়টা এরকম, আমি যদি শিওর জানি, তাহলে যে কোনো মানে প্রশ্ন দেখার সাথে সাথে বৃত্ত ভরাট করে ফেলতে পারবো। আর যদি শিওর না জানি, তাহলে কিন্তু বৃত্ত ভরাট করতে পারবো না। এটা ম্যাথের মতো না, ক্যালকুলেশন করতে হবে, ইংরেজির মতো না যে আমাকে রুলসে ফেলাই দিতে হবে। এটা হচ্ছে মুখস্থ বিদ্যা, কিন্তু আমাকে জানতে হবে কি পড়বো কি বাদ দেবো। চলেন সিলেবাসটা দেখি। বাংলাদেশের বিষয় বলে যখন আমি সিলেবাসে আসবো, শুরুতে আমার প্রাচীন বাংলার ইতিহাস আসবে, অর্থাৎ যত ইতিহাস আছে, ইতিহাসের ভিতরে কি কি আছে, এগুলো যখন সিলেবাসটা পাবেন, পড়তে বসবেন, তখন জানতে পারবেন। দেন হচ্ছে আপনার প্রাচীন বাংলার জনপদ, এরপরে প্রাচীন বাংলাদেশ পরিচিতি। এই পরিচিতির ভিতরে এই অংশগুলো আছে, এই অংশগুলো আপনাকে পড়তে হবে। এই বুলেট আকারেই ক্লাসের মধ্যে পড়ানো হবে। আপনি যখন পড়বেন তখন সহজে বুঝতে পারবেন। এবং বাংলাদেশের সম্পদ, সম্পদের মধ্যে অনেকগুলো সম্পদ আছে। আমি এক্সাক্টভাবে কোন কোন সম্পদগুলো পড়বো, এগুলো হচ্ছে আপনার ক্লাসে পড়ানো হবে, সিলেবাসে দেওয়া থাকবে। বাংলার বিভিন্ন আন্দোলন, এগুলো হচ্ছে আমরা সাজাইছি, আপনি বইয়ের মধ্যে খুঁজতে গেলে অথই সমুদ্রে হারাই যাবেন। জাস্ট দেখাচ্ছি, আপনি মিলান। আর ছাত্র রিটার্নের প্রশ্ন তো দেখাই দিয়ে গেছে, যদি আপনি টপিক গুলো ফলো করেন, নট অনলি প্রিলি, আপনি কিন্তু রিটেন পরীক্ষায় হুবহু পাবেন। জাস্ট আপনাকে বুঝতে হবে, কানেক্ট করতে হবে যে ফাও এটা সদর দপ্তরের ভিতরে, ন্যাটো সদর দপ্তরের ভিতরে, আন্তর্জাতিকের পার্ট। একজন জিজ্ঞেস করতেছেন, কমেন্টে বলছিলেন যে শুরুতেই আন্তর্জাতিক। ভাই, যেখান থেকে প্রশ্ন আসে এটা আপনাকে পড়তে হবে, যেটা আসে না সেটা পড়ি লাভ নাই, জানিও লাভ নাই। আন্তর্জাতিক থেকে প্রশ্ন রিসেন্ট পরীক্ষায় আন্দোলন হওয়ার আগে, দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার আগে প্রশ্ন আসছে, সেগুলোই দেখানো হয়েছে। রিটেন পরীক্ষা কিন্তু সবসময় হয় না, কিন্তু কখন হবে এটা কিন্তু আমি কিংবা আপনি জানি না। এরপরে বাংলাদেশের ধ্রুপকেদি থাকবে, যে নদ নদী খাল বিল নদী নালা, এই ব্যাপারগুলো থাকবে এখানে। এবং বাংলাদেশের সংবিধান, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরিবর্তন হওয়ার সুযোগ নাই। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আসছে, তারা যদি চায়, সেক্ষেত্রে সংবিধানের শুধুমাত্র সংশোধনী পার্টটা কিছুটা পরিবর্তন আসতে পারে। এছাড়া সংবিধান পরিবর্তন করার সুযোগ নাই, এটা কিন্তু অপরিবর্তনীয়। কিন্তু পরিবর্তন আসতে পারে কোথায়? মুক্তিযুদ্ধের উপরে। কিন্তু মুক্তিযুদ্ধ আমরা এখন পড়তেছি না। বলে কেন পড়তেছেন না? এখন যদি আবার নতুন ভাবে নির্বাচন হয়, অর্থাৎ সজীব ওয়াজেদ জয় যেটা বলছে, 90 দিনের মধ্যে আমরা ভারত সরকারের আওতায় নির্বাচন চাই। এখন অনেক চাপ আসলো, নির্বাচন হয়ে গেল। এখন কোনো কারণে আমি আপনি কি চাই এটা মূল বিষয় না, দেশের জনগণ কি চায় এটা মূল বিষয়। সবাই চাচ্ছে বিএনপি ক্ষমতায় আসুক। আওয়ামী লীগ তো বহুত দিন করে গেছে, অনেক কিছু দেখছি, চুরি ডাকাতি বহুত কিছু করছে, কিন্তু বিএনপি এরকম না। আচ্ছা, তারা যদি আসে,
দেশ যার কাছে চলে তারা যেভাবে চায় সেভাবে চালায়। তারা যখন আসবে 100% আপনি মনে রাখেন, তারা বলবে স্বাধীনতা দিবস 27শে মার্চ, এবং স্বাধীনতা দিবসের প্রথম ঘোষণা দেয় জিয়াউর রহমান। আমরা জানি 26শে মার্চ, এটা চেঞ্জ হয়ে যাবে 27শে মার্চ, এবং আরো অনেক জিনিস এর মধ্যে পরিবর্তন আসবে। কিন্তু এই টপিক গুলো আপনাকে পড়তে হবে মুক্তিযুদ্ধের ভিতরে। কিছু জিনিস পরিবর্তন আসবে, এটা ক্লাস করতে করতে বুঝতে পারবেন কি কি পরিবর্তন করতে হবে। এই গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে 47-এর দেশ ভাগ, অর্থাৎ 1947 থেকে নিয়ে একদম 1970 পর্যন্ত। আর এই মুক্তিযুদ্ধ পার্টের ভিতরেই অনেকগুলো পার্ট আছে, 71-এর ভিতরে কিন্তু একটা দুইটা পার্ট না, অনেক। এবং প্রতিটা পরীক্ষায় মুক্তিযুদ্ধ পার্ট থেকে 2 থেকে 3 মার্ক থাকে। পিএসসি পরীক্ষা হলে 5-6 মার্ক শিওর পাবেন। বিশ্লেষণ আছে, বিশ্লেষণ পরিচিতি আছে, এরপর আরো অনেক কিছু আছে। এই কারণে আমার এই পয়েন্ট আউট গুলো ভাগ করে দেওয়া। আমি শুধু বলতে পারতাম আপনি মুক্তিযুদ্ধ পড়েন, সংবিধান পড়েন, ভূপ্রকৃতি পড়েন, সংবিধান পড়েন, আপনি তো বুঝতেন না এর ভিতরে কি কি পড়তে হবে। যেগুলো পড়তে হবে এগুলো সিলেবাসে পয়েন্ট আউট করে দেয়া আছে। এরপরে শিল্প বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা, আরো সরকার ব্যবস্থা। সরকার ব্যবস্থাও কিছুটা পরিবর্তন আসবে, কারণ সরকার পরিবর্তন হবে, সরকার ব্যবস্থাও পরিবর্তন আসবে। সরকারের উন্নয়নমূলক যে প্রকল্পগুলো আছে, আপনি আমি সবাই জানি, এইটা যদিও শেখ হাসিনা নাই, কিন্তু উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে আমাদের এই মেট্রো রেল বলেন, পদ্মা সেতু বলেন, আরো যেগুলো আছে সেগুলোই আমাকে পড়তে হবে। হয়তো বা আগে গুরুত্ব একটু বেশি দিতাম, এখন একটু কম দিব, যেহেতু আওয়ামী লীগ সরকার এই উন্নয়নমূলক প্রকল্পগুলো শুরু করছে। সেই ক্ষেত্রে তারা যখন প্রশ্ন পরীক্ষাগুলো নিছে, এই পদ্মা সেতু থেকে মোটামুটি প্রশ্ন থাকতোই, মেট্রো রেল থেকে 2-4টা প্রশ্ন থাকতোই, কিন্তু এখন পরিমাণে কম থাকবে। কিন্তু সিলেবাস থেকে বাদ দেওয়ার অপশন নেই, কারণ আরো তো দেশের উন্নয়ন হবে, উন্নয়ন তো আর বন্ধ হয়ে যাবে না যে সবকিছু বাদ। নতুন করে উন্নয়ন হবে, আমাকে সেই তথ্যগুলো জানতে হবে। এই কারণেই হচ্ছে এই উন্নয়নমূলক প্রকল্প। খেলাধুলা এবং পুরস্কার, পুরস্কারের মধ্যে যেহেতু এখন ডক্টর মোহাম্মদ ইউনূস আছে, সেই ক্ষেত্রে আপনার ওই বিষয়টা আমাকে কিন্তু একটু ফোকাস দিয়ে পড়তে হবে। আর পাশাপাশি সাম্প্রতিক যে তথ্যগুলো থাকে সেগুলো তো আমাকে জানতে হবে। তো বাংলাদেশ বিষয়গুলি সিলেবাস, এগুলো নিয়ে আর কথা বলবো না, যখন সিলেবাসটা পাবেন এইটা দেখে নিতে পারবেন। বাংলাদেশের পাশাপাশি আন্তর্জাতিক সাধারণ জ্ঞান সিলেবাসটা কিন্তু খুব বড়। আপনি চাইলেও শর্টকাট পড়ার সুযোগ নাই যে আমি কিছু পড়বো কিছু বাদ দিয়ে দিব। 2টা পার্টে বিভক্ত, হচ্ছে বাংলাদেশ, একটা আন্তর্জাতিক। বাংলাদেশ নিয়ে শর্টকাট কিছু কথা বলছি, এবার আন্তর্জাতিক নিয়ে দেখা যাক কি আছে। শুরুতে পৃথিবী এবং মহাদেশ পরিচিতি। জাহাঙ্গীর স্যার হয়তো বা মহাদেশ পরিচিতি নিয়ে বেশ কিছু কথা বলছে, এরপরে যখন ক্লাস হবে আপনি বিস্তারিত আরো অনেক কিছু জানতে পারবেন। এরপর জাতিসংঘ আছে, আন্তর্জাতিক ভূপ্রকৃতি, আন্তর্জাতিক সংস্থাগুলোকেও কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার পূর্ণ অর্থ, সদর দপ্তর, সদস্য সংখ্যা এবং প্রতিষ্ঠার সাল। ইতিমধ্যে আপনারা দেখছেন রিটেন প্রশ্নের মধ্যে ছিল ন্যাটো এর পূর্ণরূপ কি, ফাও এর পূর্ণরূপ কি। এই যে টপিকটা, পূর্ণ সংস্থা, সদর দপ্তর, পূর্ণ সংখ্যা, সদস্য সংখ্যা এবং প্রতিষ্ঠা সাল, এই টপিকটা থেকে ঘুরে ফিরে দেখবেন বিভিন্ন জায়গায় প্রশ্ন আসে। এবং মুখস্থ টাইপের কিছু বিষয় আছে, ভৌগোলিক উপনাম, এটা পড়ানোর কিছু নাই, শীট দিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনি অনায়াসে মুখস্থ করতে পারবেন। পাশাপাশি মুদ্রা এবং রাজধানী কিছু টেকনিক দেওয়া থাকবে, এই টেকনিক গুলো আপনাকে মনে রেখে পড়তে হবে। প্রণালী আছে, বিরোধপূর্ণ অঞ্চল, সমুদ্র বন্দর সহ আরো বেশ কিছু বিষয় এখানে আছে। এই 15টা টপিক আমাকে অবশ্যই ক্লিয়ার করতে হবে এবং পড়তে হবে, তাহলে যে কোনো পরীক্ষায় গেলে আমার পুরো প্রশ্ন বাদ দেওয়ার অপশন নাই। সাধারণ জ্ঞান নতুন করে কোনো প্রশ্ন আবিষ্কার হয় না, হয়তোবা কোনো কোনো জিনিসের সদস্য চেঞ্জ হয়। কিরকম, ন্যাটো এর সদস্য সংখ্যা ছিল আগে 30টা, এখন 31টা। আগে ছিল হচ্ছে আপনার, এটা আমার মনে নেই 30 নম্বর কত ছিল, 31 নাম্বারটা হচ্ছে ফিনল্যান্ড। আগে মনে হয় ছিল হচ্ছে আপনার সুইডেন 30 নাম্বারটা, ঠিক এক্সাক্ট আমি শিওর না। 31 নাম্বারটা হচ্ছে ফিনল্যান্ড। যদি পরবর্তীতে পরীক্ষায় প্রশ্ন আসে ন্যাটোর সদস্য সংখ্যা কতটি, হবে কিন্তু 31। আপনি যদি 30 জাগান তাহলে কিন্তু ভুল হবে। এই তথ্যগুলো আমরা সমসাময়িক যদি আপডেট থাকি এমনিতেই জানতে পারবো, এছাড়া খুব বেশি চেঞ্জ হয় না। আর বাংলাদেশের বিষয়গুলি ফিক্স, এটা চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু বর্তমান যেহেতু সরকার চেঞ্জ হয়ে গেছে, এই ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন আসবে। এই ছিল মোটামুটি সিলেবাস। এখন সিলেবাসের বাইরে যখন ক্লাস হবে, ক্লাসগুলো কিন্তু বোর্ডে লিখে লিখে হবে না। আমরা কিন্তু সিলেবাস ক্লাস যখন করব তখন এক্সাক্ট ভাবে কিছু বিষয় যদি স্মার্ট বোর্ড দেখা যায় সেক্ষেত্রে আমরা দেখে দেখে পড়বো। আজকের আলোচনার বিষয় ছিল 54 নির্বাচন, 66 6 দফা, 68 অগরতলা মামলা, 69 গণ অভ্যুত্থান, আর ছিল হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ শুরু। অর্থাৎ মুক্তিযুদ্ধের উপরে 2টা ক্লাস হয়, এরকম টপিক ভাগ করা থাকবে, কোন টপিকের উপর আলোচনা করা হবে, এবং সেভাবে হচ্ছে স্লাইড শেয়ারিং এর মাধ্যমে চিত্র দেখে তথ্য বুঝে এরপরে পড়তে পারবো। 54 যখন প্রাদেশিক যুক্ত ফ্রন্টে কি কি হয়েছে এভাবে আলোচনা করার পরে গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো দেওয়া থাকবে এগুলো হচ্ছে স্লাইডের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। যেগুলো ইম্পর্টেন্ট তথ্য সেগুলো এইভাবে স্লাইডের মাধ্যমে যখন জাহাঙ্গীর স্যার ক্লাস নিয়ে পড়াবে। এখন দেখেন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমি যে 3-4টা স্লাইড পড়লাম আমি কি আসলে পারছি, আমি কি বুঝতে পারছি। তার জন্য কিন্তু এই যাচাই এমসিকিউ, যেটা আমাদের হোয়াইট বোর্ডে সম্ভব হয় না, যে বলেন তো পারছেন কিনা। আপনি যদি
লেকচারটা পরিপূর্ণভাবে শুনেন, বুঝেন, আপনি কিন্তু অ্যান্সার দিতে পারবেন। এইখানে কিন্তু পড়া হয়ে যাবে। এই যে এমসিকিউ দেওয়া আছে, আপনি যদি সেটা পারেন আপনি অ্যান্সার করতে পারবেন। এই এমসিকিউ গুলো 2-3টা স্লাইড পর পর আসবে, একটা করে টপিক শেষ হবে, কিছু এমসিকিউ আসবে, এরপরে আবার শুরু করলাম 6 দফা। 6 দফা সম্পর্কে আমি জানলাম, পড়লাম কোনটা কিভাবে হবে। এটা জানার পরে দেন আবার কিন্তু আবার এমসিকিউ আসবে, তবে 6 দফা রিলেটেড এমসিকিউ আসবে। আমি যদি 6 দফাটা পুরোটা শুনি, আমি কিন্তু 6 দফার এমসিকিউ গুলো পড়তে পারবো। এরপরে 68, এরকম করে আস্তে 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 আগাবে। 68 শেষ হয়ে গেল, এরপর 69 আসলো, 69-এর গণ অভ্যুত্থান শেষ, এরপরে 70 আসবে, এরপরে যে এমসিকিউ আসবে, এভাবে আস্তে আস্তে অনেক বড় স্লাইড, অনেক বড় স্লাইড। এই যে 71 শুরু হয়েছে, এরকম হিউজ স্লাইড। 71-এর মধ্যে যে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো আছে আমি খুব দ্রুত স্ক্রল করতেছি বোঝার সুবিধার্থে, কারণ অনেকগুলো ক্লাস করছি আমরা। এরপরে যদি আরো কিছু কথা বলতে পারি, এভাবে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আসতেই থাকবে। আপনারা চিত্র দেখবেন এবং চিত্রের মাধ্যমে কি কি ঘটনা হয়েছে, যদি আসলে বঙ্গবন্ধুর এই দেশ প্রথম যখন স্বাধীন হয়, বঙ্গবন্ধুর এই আপনার অবদানটা অনস্বীকার্য, যেটা হয়তো আমরা বর্তমান ভুলে গেছি, কিন্তু আপনি পজিটিভ থাকেন কিংবা নেগেটিভ থাকেন, বঙ্গবন্ধু যদি না থাকতো আমরা কখনোই দেশ স্বাধীনতা পাইতাম না। বঙ্গবন্ধু আসলে নির্দিষ্ট কোনো আওয়ামী লীগের কর্মী না, বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু। অনেকে হয়তো মনে করেন বঙ্গবন্ধু আওয়ামী লীগের, বঙ্গবন্ধুর এই মূর্তিটা ভাঙ্গা, এটা আমার কাছে আসলে খুব খারাপ লাগছে। কারণ বঙ্গবন্ধুর ইতিহাসটা আপনি যদি জানেন দেখবেন আসলে আমি এখন মনে করতেছি বঙ্গবন্ধু কিছুই না, কিন্তু প্রিভিয়াস যেমন আপনি মনে করতেছেন আবু সাইদ না থাকলে দ্বিতীয়বার দেশ স্বাধীন হইতো না, ঠিক বঙ্গবন্ধু যেরকম আবু সাইদ যখন বুক আপনার এরকম করে দাঁড়াইছে, এরপরে যখন গুলি মারছে, এরপরে কিন্তু পরবর্তীতে বাকি স্টুডেন্টরাও ক্ষিপ্ত হয়ে যায়, ঠিক বঙ্গবন্ধু এই ধরনের একটা ভূমিকা পালন করছে। এইটা আপনাকে পড়তে হবে, জাস্ট এক্সাক্ট ভাবে যখন দেশ স্বাধীন হয় এরকম চিত্র দিয়ে আপনি আস্তে আস্তে আগাবেন। আমি আর সামনের দিকে আগাচ্ছি না, এরকম একটা লম্বা স্লাইডের মাধ্যমে আপনি পড়বেন। আরো একটা স্লাইড আছে এবং এরকম কিছু এমসিকিউ দেওয়া আছে, লাস্টে হচ্ছে ধন্যবাদ। এরকম আমরা স্লাইড শেয়ারিং এর মাধ্যমে ক্লাসগুলো করব। যারা জুমে আছেন তাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আর যারা ফেসবুক লাইভে আছেন তার যদি কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্টে লিখতে পারেন। আমি খুব দ্রুত কথা বলতেছি, কারণ কি একই সাথে অনেকগুলো কথা বলতে হবে, আমি যদি আস্তে আস্তে কথা বলি তাহলে অনেকটা সময় পার হয়ে যাবে। আর আসলে এই যে যারা মনে করতেছেন আমি তো কিছু বুঝতেছি না, মাথার উপর দিয়ে যাচ্ছে, তাদেরকে বলি স্যার এরকম ভাবে নিয়মিত কথা ক্লাস বলতে কবে বলতে থেকে অভ্যাস শুরু হয়ে হবে? গেছে। এই কারণে হচ্ছে নিয়মিত আপনার ক্লাস কবে থেকে শুরু হবে স্যার? এই যে ক্লাস করলেন এটা কি নিয়মিত ক্লাস মনে হয়নি? না স্যার সিলেবাস আমি থেকে আপনি বলতেছি, জানতেন? না না স্যার আমি বলতেছি কি স্যার রেগুলার ক্লাস কবে থেকে শুরু হবে, রুটিনটা কবে পাবো স্যার, এটা বলতে চাচ্ছি। রুটিন তো দেওয়াই আছে, ওই রুটিন অনুযায়ী তো আজকে সাধারণ জ্ঞান ক্লাস হয়েছে। না স্যার ওটা তো 4 দিনের রুটিন দেওয়া ছিল শুধু, এই যে। এভাবে করতে থাকেন আরো কয়দিন, তারপরে পূর্ণাঙ্গ রুটিন পাবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমরা কি ওয়ালাইকুম এই আসসালাম। জিকে এর যে সিলেবাসটা আছে ওইটা কি আমাদের গ্রুপে পেয়ে যাব? হ্যাঁ, ভর্তি যদি হয়ে থাকেন তাহলে সিলেবাসটা পাবেন, ভর্তি না হলে সিলেবাসটা স্যার পাবেন না। এবং ভর্তি হয়ে স্যার আমাদের তো ইংলিশ সিলেবাসটা দেননি, শুধু একটা ক্লাসের পিডিএফটা দিয়েছেন, সিলেবাসটা দেননি ইংলিশের। সিলেবাসটা আপনি ওখান থেকে উঠিয়ে নেবেন, যেহেতু দেওয়া হয়নি আচ্ছা আপনাকে, ক্লাস দেখে উঠাই নেবেন, কারণ যখন ক্লাস হবে তখনই আপনার এটা লাগবে। যাক, নন ডিপার্টমেন্টের যে ক্লাসগুলো হয়েছে ইতিমধ্যে আপনারা দেখছেন, এই যে যত টিচাররা আছে আপনাকে নন ডিপার্টমেন্ট পড়াইছে, অর্থাৎ এরপরে আপনি যখন নন ডিপার্টমেন্ট ক্লাসগুলো করবেন এই সকল টিচারদেরকেই ক্লাসে পাবেন। আমরা কোনো ভাড়া করা টিচার দিয়ে ক্লাস নেই না, যে আজকে দেখাইছি একটা কালকে একটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু যদি চাকরি হয়ে যায় এই ব্যাপারটা হচ্ছে ব্যতিক্রম। এই সকল বস যারা আছে তারা আপনাদের সাথে থাকবে নন ডিপার্টমেন্ট নিয়ে। এবং আপনি যদি এই উপসহকারী প্রকৌশলী পদে 10ম গ্রেডের চাকরির জন্য প্রিপারেশন নিতে চান, সেক্ষেত্রে আপনি আমাদের এখানে ক্লাস শুরু করতে পারেন। কারণ কি, আমরা কোনো শর্ট কোর্স কিংবা অনেকে মনে করেন শুধু নিবন্ধনের জন্য পড়বো, বিপিডিপির চাকরি দরকার তার জন্য পড়তে চাই, আমার হচ্ছে আপনার ধরে যে ন্যাশনাল ডিফেন্স সার্কুলার সেটার জন্য পড়তে চাই, পানি উন্নয়ন বোর্ডের আমার পরীক্ষা সেটার জন্য পড়তে চাই, তাদের আসলে আলটিমেট ভাবে কোথাও চাকরি পাওয়া সম্ভব না। বলে কি বলেন আপনি, কেন হবে না? ওই বড় ভাই বলছে আমার কাছে ডিপার্টমেন্ট বলে সম্ভব, কারণ আমরা অফলাইনে যেভাবে ক্লাস করাই ঠিক অনলাইনে ওই একই টিচার দিয়ে একই ভাবে পড়াই। জাস্ট হোয়াইট বোর্ড, স্মার্ট বোর্ড, স্মার্টটা হচ্ছে স্মার্ট ওয়েতে পড়তে পারেন, আপনাকে লিখতে হয় না, আর হোয়াইট বোর্ড হচ্ছে লিখে লিখে ক্লাস করাইতে। স্মার্ট বোর্ডটা আমি আপনাকে সহজে বুঝাইতে পারতেছি, হোয়াইট বোর্ড হলে আমাকে আগে এই কথাটা লিখতে হইতো এরপরে বুঝাইতে হতো, সময় সাপেক্ষ ব্যাপার। সেই ক্ষেত্রে যারা ক্লাস করতে চান বর্তমান 30% ডিসকাউন্টে ভর্তি হতে পারবেন। অর্থাৎ যদি শুধু নন করতে চান দেন নন ডিপার্টমেন্টের কোর্স হচ্ছে আপনার 2050 টাকা, যেটা আগে ছিল হচ্ছে 2550। এটা শুধুমাত্র 22 ব্যাচের জন্যই। কেউ যদি বলেন ভাই 23-এ কি হবে, আমি বলবো আমি জানি না। আপনি যদি 22-এ ক্লাস শুরু করতে চান এই কোর্সে, 23-এ কি হবে আমার জানা নাই। আরেকটা ব্যাপার, যারা সিভিল ডিপার্টমেন্ট নিয়ে কনফিউশন আছেন, ভাই আমার ডিপার্টমেন্টে কি হবে, ডিপার্টমেন্টের গাজীপুর সহ যারা জব করে, ভালো পড়ায়, টুয়ে টিয়ান এরকম বস পাবলিক আপনার এখানে ক্লাস নেবে এবং তাদেরকে আপনি দেখতে পারবেন যে তারা কারা।
যে আমার ক্লাস নেবে, আমি একটু দেখি অমুক ভাই তো ফেসবুক লাইভে আসি একটা মোবাইল এরকম করে ঝুলাই বলতেছে 300 টাকার, দিয়ে আমার পানি উন্নয়ন বোর্ডের জন্য একটা ব্যাচ চালু করে, এলজিডির জন্য একটা ধুমায় ব্যাচ চালু করতেছে, চাকরি পাচ্ছে। ভাই এতটা সহজ না। আপনার জন্য ক্লাস নিয়ে স্মার্ট বোর্ড সহকারে থাকবে, বিভিন্ন পার্ট ভিত্তিক, সব পার্ট একরকম না। আপনি গাজীপুরে খোঁজ নিবেন, ইঞ্জিনিয়ার্স কোচিং রুমের সিভিল ডিপার্টমেন্টের কয়টা টিচার আছে এবং তারা কোন কোন পার্ট ক্লাস নেয়। একজনই কি সব পার্ট নেয়, বা একজন সব পার্টে কখনোই দক্ষ হয় না। এটা হচ্ছে ভাওতাবাজি ছাড়া আর কিছুই না। যদি তাই হইতো তাহলে অফলাইনে এতগুলো টিচার ক্লাস নিত না এবং স্টুডেন্টরা চালু হইতো না। আপনি আমাদের হয়তো বা আমাদের পেজের এক্সেস হারানোর কারণে আমি আমার আইডি থেকে লাইভ করতেছি। আমাদের যখন পেজের এক্সেসটা ছিল আপনি দেখতে পারবেন সেখানে বেশ কয়েকটা সিভিল ডিপার্টমেন্টের ভিডিও দেওয়া আছে, এবং আগামী সপ্তাহ যারা ক্লাস নিবে সেগুলো আমি যদি পেজটা ফেরত পাই কিংবা যদি নাও পাই, আমার আইডি থেকে আমি লাইভে গিয়ে সেই ক্লাসগুলো দেখাবো। আপনি যেখানেই যান, আমার ফেসবুক আইডির নাম সাজিদ বিশ্বাস, সেখানে যান, কিংবা হচ্ছে আপনার ইঞ্জিনিয়ার্স কোচিং হোম যে পেজে যান, যেখানেই যান আপনি এই ক্লাসগুলো দেখতে পারবেন। শুরুতেই স্ট্রাকচার পার্ট হোক আর নন স্ট্রাকচার পার্ট হোক, স্মার্ট বোর্ড দিয়ে গাজীপুর থেকে ক্লাস নিবে আমাদের রাজ্য স্যার, যারা ক্লাস করছেন কিংবা পরবর্তীতে করবেন, অনেক কতটা সহজে ক্লাস নিয়ে বুঝতে পারবেন। এবং দ্বিতীয় পার্টে থাকবে সায়েন্স স্যার বেশ কিছু টপিক নিয়ে, এবং থার্ড যে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের মিয়ামুল হাফিজ স্যার, যে হচ্ছে বর্তমান অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে সিলেট গ্যাস ফিল্ডে জব করে। সিলেট থেকে গুগল ট্রান্সপ্যাড দিয়ে আপনাদের সাথে কানেক্টেড হবে, যেখানে স্মার্ট বোর্ড দিয়ে না, বাসা থেকে কিন্তু আরো অত্যাধুনিক পদ্ধতিতে ক্লাস নেবে। স্মার্ট বোর্ড না হলেও আপনি তাকে দেখতে পারবেন এবং লিখতে পারবেন। যখন ক্লাস করবেন তখন আরো একটা আধুনিক আপনি ডিভাইস দেখতে পারবেন, যেটা দিয়ে আপনি বুঝতে পারবেন কতটা সহজে ক্লাস করা যায়। এবং লাস্টে ফাউন্ডেশন, জিওটেকনিক্যাল, হাইড্রোলজি, ওয়াটার রিসোর্স এবং কনস্ট্রাকশন প্রসেস, এই চারটা পার্ট নিয়ে থাকবে হচ্ছে মোহাম্মদ আলী স্যার। এই সিভিল ডিপার্টমেন্টের কিছু সংক্ষিপ্ত বিবরণ। এবার ইলেকট্রিক্যাল নিয়ে যদি কিছু কথা বলা যায়, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট হিউজ বড়। ডিসি টু টেলিকমিউনিকেশন স্টার্ট করতে হবে ডিসি দিয়ে, এরপরে টেলিকমিউনিকেশন কিংবা মেশিন, এরপরে হচ্ছে আপনার সরি ইলেকট্রনিক্স পার্ট আছে, টেলিকমিউনিকেশন, এরপরে মেশিন, যেটাই ধরেন লাস্টে করতে হবে পাওয়ার সিস্টেম। শুরুতে ক্লাস নিবে ডিসি পার্ট, হয়তোবা কামরুল ইসলাম যে হচ্ছে আমাদের নেস্কোতে কর্মরত, রংপুর থেকে ক্লাস এর আগের ব্যাচেও নিচ্ছে, এই ব্যাচেও নিবে, কিংবা এই ব্যাচে ডিসি পার্টের ক্লাস নিবে জনি স্যার। কেমন ক্লাস নেয় আমার আইডিতে গতকালকে লাইভ ক্লাস নিতে সাজিদ বিশ্বাস, ফেসবুক আইডি সার্চ দিবেন, ক্লাসটা পেয়ে যাবেন। কেমন ক্লাস নেয়, অফলাইনেও ক্লাস নিতে, অনলাইনে স্মার্ট বোর্ডে এসে ক্লাস নিবে। কেমন ক্লাস নিতে পারে, বেসিক থেকে পড়ায় কিনা, কিভাবে বুঝাবে, ক্লাসটা দেখলে আপনি বুঝতে পারবেন। এবং ইলেকট্রনিক্স পার্ট নিয়ে ক্লাসে ছাড়তে থাকবে নজরুল ইসলাম স্যার। যদিও আমার যেহেতু স্টেজের এক্সেসটা হারানোর কারণে আমরা ক্লাসটা আপলোড দিতে পারতেছি না, কিছুদিনের মধ্যে আপনি ইলেকট্রনিক্স এর ক্লাস দেখতে পারবেন। প্রতিটা ক্লাসই বেসিক সহকারেই হবে, এবং অনেক চিন্তা করেন পাওয়ার সিস্টেম করবো না, এই যে মাঝখানে বাদ দিলাম, পাওয়ার সিস্টেম ক্লাস নিয়ে থাকবে মোহাম্মদ সামাল হক স্যার, যে বর্তমান মৎস্য অধিদপ্তরে জব করতেছে উপসহকারী প্রকৌশলী হিসেবে, থাকে ফার্মগেটে, ক্লাসও নিবে ফার্মগেট থেকেই। প্লাস মেকানিক্যাল ডিপার্টমেন্ট ক্লাস, যারা চিন্তা করেন মেকানিক্যাল ডিপার্টমেন্ট পড়তে চাই, কেমন ক্লাস হয়, ওই যে ট্যাবলেট একটাই, আইডিতে যান, গিয়ে দেখেন ক্লাস শেয়ার করা আছে। ক্লাস নিতে মোহাম্মদ রায়হান আলী, বিএসসি কোর্সে ডুয়েট থেকে 2023 সালে এবং রংপুর পলিটেকনিক থেকে 17 সালে পাস করছে। আমার আইডিতে গেলেই দেখতে পারবেন কিরকম তুখর ক্লাস নেয়। ক্লাসে অফলাইনে ক্লাস নিতে ক্লাসটা গ্রুপে শেয়ার করা আছে। পাশাপাশি থাকবে নাইন স্টার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের, জাহিদ স্যার মেট্রো রেলের, এবং হাজিমুল স্যার হচ্ছে ডুয়েট থেকে গ্রাজুয়েশন শেষ করছে। সবার লাইভ ক্লাস আমাদের আইডি কিংবা পেজে গেলেই দেখতে পারবেন। লাস্ট যারা এই ব্যাচে ক্লাস স্যার করতে চান, আমরা নন এবং ফুল ডিপার্টমেন্ট, স্যার যদি মনে করেন আমি এখানে কোর্স করব পুরোটাই সময়, তাহলে আপনি 3550 টাকা দিয়ে ক্লাস করতে পারবেন। যেটা ফুল কোর্স ফি ছিল 5000 টাকা। কি যদি প্রশ্ন করতে চাচ্ছিলেন, প্রশ্নটা করে ফেলেন। স্যার আমরা যারা 22 ব্যাচে ভর্তি হব তারা কি স্যার, যদি আমরা চাই মানে যদি কোনো সমস্যা থাকে এই কোর্স করার পরেও, আমরা কি স্যার 23 ব্যাচের সাথে কি কন্টিনিউ করতে পারবো? না, এরকম কোনো সুযোগ নাই, কারণ সীমিত একটা কোর্স ফি দিয়ে আপনাদের ক্লাস করাচ্ছি। এই ক্ষেত্রে আপনি যদি 23 ব্যাচে যাইতে চান, কনভার্ট হইতে চান, সেক্ষেত্রে আপনাকে প্রিমিয়াম মেম্বার হইতে হবে, কিংবা গাজীপুরে যদি আসতে চান অর্থাৎ আপনাকে 9000 টাকা পরিশোধ করতে হবে। যে আপনি গাজীপুরে আসেন তাও 9000, ব্যাচ সুইচ করলেও 9000, একটা ব্যাচের জন্যই 3550। আচ্ছা স্যার। যারা এই ব্যাচে পরবর্তীতে ভর্তি হবেন তাদের জন্য আজকে নাম্বার দেওয়া আছে, একটা বিকাশ, একটা নগদ। এই নাম্বার গুলোতে আপনি যদি ভর্তি হতে চান স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। স্ক্রিনশট দিয়ে আর পরবর্তী ক্লাস কয় তারিখে? নিজাত সৈকত ইঞ্জিনিয়ার্স কোচিং হোম কমেন্ট করতেন সাউন্ড ক্লিয়ার। ভাই আমি তো পেজে দেখতে হারাইছি, আপনি এতক্ষণ পর্যন্ত আপনি জিজ্ঞাসা করলেন সাউন্ড ক্লিয়ার, লাইভ তো শেষ। যা এই নাম্বার গুলোতে পরবর্তী বিকাশ ক্লাস কিংবা কয় তারিখে নগদ স্যার? দেওয়া আছে, এই নাম্বারে টাকা পাঠিয়ে ভর্তি হইতে পারবেন।
যদি আপনি এই নাম্বারগুলো স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কিংবা আমার যে নাম্বার আছে 013083047769, আজকে একটা নতুন নাম্বার যুক্ত করতে, যাই হোক সমস্যা নাই। এতগুলো নাম্বার দেওয়াটা কঠিন, অনেকগুলো ফোন। এই নাম্বার কিংবা এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন। সাথে করে ফেসবুক যে আইডি আছে, সেটা হচ্ছে বর্তমান যে লাইভে আছে সেটা হচ্ছে খালিদ বিশ্বাস, এসকে যে আইডি BISWS, এই নাম্বারে অথবা এই আইডিতে যোগাযোগ করলে ভর্তি হইতে পারবেন। বাকি মোটামুটি আজকে অনেকগুলো ক্লাস হয়ে গেছে, অনেকক্ষণ সময়। পরবর্তী ক্লাস কত তারিখে? পরবর্তী ক্লাস পরশুদিন। আর যারা হচ্ছে বলতেছেন যে আমি তো ভর্তি হয়ে গেছি, আরো একটা ফ্রি ক্লাস কতদিন করাবেন, যারা ভর্তি হয় নাই তারা আসলে, এরকম একটা ব্যাপার, যত ফ্রি ক্লাস করা যায় তার জন্য তত ভালো। কিন্তু আমার কাছে মনে হয় হাড়ি যে ভাত রান্না করে তার জন্য 2-3টা ভাত টিপলেই বোঝা যায় যে আসলে হাড়িতে ভাত রান্না হয়েছে কি হয় নাই। এটা একটা উদাহরণ। আর যারা ভর্তি হয় নাই তারা চিন্তা করতেছে আরো যদি 10টা, আরো যদি 5টা, আরো যদি 15টা ফ্রি ক্লাস করা যায় আমার বুঝতে সুবিধা হতো। কারণ একটা ক্লাস দেখি তো বুঝি নাই। রিজভি স্যার কি প্রতিদিন আসবে? রিজভি স্যারকে আরেকদিন ডাকেন, রাশেদ স্যারকে আবার আসবে, ডাক দিয়ে নিয়ে আসেন। আশা স্যারকে আমাকে ইংলিশ পড়াইতে পারবে, ওনাকে ডাক দিয়ে নিয়ে আসেন। এরকম করতে করতে কতটা সময় পার হয়ে যাচ্ছে এইটা বোঝা যাচ্ছে না। কিন্তু এক পর্যায়ে কিন্তু ক্লাস শুরু করতে হবে। অনেকে আবার মনে করে আচ্ছা নন তো পড়ালেন, এখন দেখি ডিপার্টমেন্ট কেমন পারে, ডিপার্টমেন্ট ওই স্যার পড়াইতে পারে কিনা। আমি তো গাধা, আমি তো বুঝি না, আমাকে কি বুঝাইতে পারবে? এই ক্লাসগুলো, এই প্রশ্নগুলো দীর্ঘ 7 বছর থেকে আমি জানি, আমি শুনে আসতেছি। এই জন্যই আমি বলতেছি আর কয়েকটা দিন ধৈর্য ধরেন। কারণ তার হাড়ির মধ্যে সবগুলো ভাত টেপা হয়নি। আপনার হয়ে গেছে, আপনি ভর্তি হয়েছেন, তাকে হাড়ির মধ্যে আরো কিছু ভাত খুঁজতে দেন, যে 2-3 পদের চাউল মিশানো আছে, এখন আগে খুঁজে খুঁজে দেখি রান্না হইছে কিনা। এই জন্য আরো কিছু ডিপার্টমেন্টের ক্লাস থাকবে, যাতে করে সে আর একটু কনফিউশন ক্লিয়ার করতে পারে। আপনি যে ক্লাসগুলো করতেছেন ভর্তি হওয়ার পরে আপনার বিন্দু মাত্র পরিমাণ কোনো লস হবে না। এই যে সিলেবাসটা আপনি জানতেন না, কিংবা কিভাবে পড়তে হয় A to Z কিন্তু আপনি জানতে পারতেছেন। কিন্তু এই ক্লাস, যখন ক্লাস শুরু হবে এই রিলেটেড কিন্তু কোনো কথা হবে না, শুধুমাত্র স্যাররা এসে টপিক পড়াবে। এই জন্য অনেকে যে দেখবেন জুমে কমেন্ট করছে যে ডিপার্টমেন্টের ফ্রি ক্লাস করা যাবে না। ডিপার্টমেন্টে যে তুখোর স্যাররা আছে এখানে এসে ক্লাস নিয়ে আপনাকে দেখাবে, সমস্যা নাই। সিভিল ডিপার্টমেন্টের ক্লাস হবে একদিন, ইলেকট্রিক্যালের একদিন, মেকানিক্যালের একদিন, কম্পিউটারের একদিন, অর্থাৎ 4টা ডিপার্টমেন্টের ফ্রি ক্লাস এখানে করে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আমি ডিপার্টমেন্ট করব কি করব না। আর যদি নন ডিপার্টমেন্ট পড়েন তাহলে হচ্ছে যে ওখানে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আপনাকে কোর্স ফি। নন কিংবা ডিপার্টমেন্ট যদি আলাদা পড়তে চান তাহলে হচ্ছে আপনার এই কোর্স ফি দিয়ে এখানে করতে হবে। আর যদি ফুলটা করতে চান তাহলে হচ্ছে এটা। তারা জুমে আছেন, তাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারেন। আর যারা লাইভে আছেন তাদের তো মোটামুটি কথা শেষ। আমার মনে হয় যে খুব বেশি মানুষ দেখতেছেও না। স্যার আচ্ছা, ডিপার্টমেন্ট সহ মানে 3500 টাকা নাকি? 3550, জি। আচ্ছা আচ্ছা। আর নন ডিপার্টমেন্ট হচ্ছে 2050, ডিপার্টমেন্ট সহ 3550। আগামী দিন কোন দিন ক্লাস হবে, যে যে গ্রুপে আছেন সেই গ্রুপে আপনি নোটিশ পেয়ে যাবেন পরবর্তী ক্লাস কবে হবে। একই দিনে সিভিল এবং ইলেকট্রিক্যালের ক্লাস কিংবা মেকানিক্যালের ক্লাস থাকতে পারে, অথবা 4 দিনে 4টা ক্লাস ডিপার্টমেন্ট থাকতে পারে। যারা ডিপার্টমেন্ট নিয়ে কনফিউশনে আছেন, কারণ ননের পাশাপাশি ডিপার্টমেন্টটাও গুরুত্বপূর্ণ। অনেকে হয়তো মনে করতেছেন চাকরির পরীক্ষায় নন টেকটা পড়ে গেলেই পার পেয়ে যাবো, কিন্তু ডিপার্টমেন্ট আমাদের পড়ার প্রয়োজন নাই। আপনি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করেন, আপনার কাছে কোনো যদি বই থাকে খুব ভালো, যদি বই না থাকে ফেসবুক, ইউটিউব, যে কোনো জায়গায় দিয়ে সার্চ দেন আপনার পরবর্তী চাকরির কোন পরীক্ষা আছে, পরবর্তীতে আপনি কোথায় চাকরি করার স্বপ্ন দেখেন, সেটা কি পিডিবি নাকি হচ্ছে আপনার পানি উন্নয়ন বোর্ড নাকি নেস্কো, ডেস্কো, ডিপিডিসি, সেখানে গিয়ে দেখেন। আপনি যদি ডিপার্টমেন্ট পার্ট ছাড়া পরীক্ষায় টিকতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো। যদি বুয়েট প্যাটার্নে হয় তাহলে দাঁত 32টাই ভাঙ্গি যাবে, কিন্তু দেখবেন আমি টিকতে পারতেছি না। এই জন্য শুধু নন পড়লে হবে না, নন এবং ডিপার্টমেন্ট দুটোকেই প্রায়োরিটি দিতে হবে। আশা করি যে সকল শিক্ষকরা আপনাদের ডিপার্টমেন্ট ক্লাস নিবে প্রত্যেকেই ডিপার্টমেন্ট পার্টে দক্ষ এবং আপনাকে বুঝাইতে সক্ষম হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। যারা পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করতে চান, আমার মোটামুটি এখানে অনেক কিছু দেখাই ফেলছি শর্ট সময়ে। এই যে নাম্বারগুলো স্ক্রিনে দেওয়া আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন, কিংবা আমার যে ফেসবুক আইডি আছে শারীর বিশ্বাস কিংবা ইঞ্জিনিয়ার্স কোচিং হোম, এই পেজটাতেও আপনি তথ্য জিজ্ঞেস করে নিতে পারেন। আজকের ক্লাস আমি এখানে শেষ করতেছি। পরবর্তীতে আবার ডিপার্টমেন্ট ক্লাসে দেখা হবে এবং বেশ কিছু নিয়ে কথা হবে। এবং শুরুতে যারা ক্লাস করবেন কিংবা ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তারা A to Z জেনে ভর্তি হবে। নট অনলি 500 টাকা কিংবা 700 টাকার কোর্স ফিটা দেখেই ঝাঁপায় পড়বেন না, এটাই একটা লাস্ট কথা। কারণ অনেকে চিন্তা করে যে অনলাইন তো 1000 খানিক টাকার মধ্যে যদি করা যায় খুব ভালো হইতো। আমি যে টিচার গুলো দিচ্ছি এই টিচার গুলো যদি
হাজারখানেক টাকার মধ্যে আপনার এতগুলো টিচার দিয়ে ক্লাস করা সম্ভব হয়, দেন আপনি ক্লাস করতে পারেন। কিংবা অবশ্যই ক্লাস করাকে জিজ্ঞাসা করবেন কয়জন টিচার ক্লাস নেয়, কে কোন পার্ট ক্লাস নেবে, কয়টা ক্লাস হবে এবং কতদিন ভেবে আমি কি কি পাবো। শুধু কোর্স ফি না, যে আমার শুধু কোর্স ফিটা বলেন আমি ভর্তি হয়ে যাই, আগে এটুদের জানা, এরপরে ভর্তি হওয়া। এটাই কি শুধু আপনার জন্য ইঞ্জিনিয়ার্স কোচিং হোম পরিবারের পক্ষ থেকে একটা পরামর্শ থাকবে। আজকের পর্যন্ত ক্লাস এখানেই শেষ। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।